আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সুহাইব সিনান অহিন, পড়াশোনা করছি বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে। আজকের ক্লাসে সকলকে ওয়েলকাম করছি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে বাফার দ্রবণ। তাহলে চলো শুরু করা যাক। আমরা যখন কোনো একটি দ্রবণে বাইরে থেকে একটি অ্যাসিডিক সাবস্টেন্স যোগ করি, এক্ষেত্রে আমি উদাহরণ হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিচ্ছি, তখন দ্রবণে এইচ প্লাস আয়নের যে ঘনমাত্রা সেটা বৃদ্ধি পেয়ে যায়। আমরা পিএইচ ভ্যালু কিভাবে ক্যালকুলেট করি একটা দ্রবণের? মাইনাস লগ অফ এইচ প্লাসের যে ঘনমাত্রা, এই ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে কিন্তু আমরা পিএইচ এর ভ্যালু বের করে আনি। এখন একটা অ্যাসিডিক সাবস্টেন্স যখন আমি যোগ করতেছি, সেখানে এইচ প্লাসের ঘনমাত্রা বাড়তেছে, তখন কি হবে? পিএইচ এর ভ্যালু ক্রমাগত কমে যাবে। আমি যদি উল্টো কাজটা করি, অর্থাৎ একটি ক্ষারীয় সাবস্টেন্স যোগ করি দ্রবণটাতে, তখন কিন্তু ওএইচ মাইনাসের যে ঘনমাত্রা সেটা বৃদ্ধি পাবে। এবং আমাদের সকলেরই জানা আছে, একটা দ্রবণে এইচ প্লাস এবং ওএইচ মাইনাসের যে ঘনমাত্রা তার গুণফল একটা ধ্রুব সংখ্যা, অর্থাৎ পানির আয়নিক গুণফল 10⁻14 হয়। অর্থাৎ OH মাইনাস যদি বেড়ে যায়, তাহলে H প্লাস কিন্তু কমে যাবে এই কেসটার জন্য, এবং ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা থেকে আমরা দেখতে পাই পিএইচ এর ভ্যালু বেড়ে যাবে। অর্থাৎ আমরা একটা কনক্লুশন টানতে পারি যে একটা দ্রবণে আমি বাইরে থেকে যত অ্যাসিডিক সাবস্টেন্স যোগ করব, তত কিন্তু আমার পিএইচ এর মানটা কমতে থাকবে এবং সেই দ্রবণটা অ্যাসিডিক হতে থাকবে। এই ক্ষেত্রে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে সেই উদাহরণটাকে দেখিয়েছি। একইভাবে উল্টো জিনিসটা ঘটতে দেখা গেছে, যখন আমি দ্রবণে একটা ক্ষারীয় সাবস্টেন্স যোগ করেছি, তখন কিন্তু আমাদের পিএইচ এর ভ্যালু বৃদ্ধি পাচ্ছে, যেটা আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের বেলায় হয়েছিল। কিন্তু আমরা এখন পড়তে চাচ্ছি এমন একটা দ্রবণ বা এমন একটা মিশ্রণ নিয়ে, যে ক্ষেত্রে আমরা বাইরে থেকে অ্যাসিড বা ক্ষার যোগ করার পরও পিএইচ এর মানের কোনো পরিবর্তন আসবে না, এবং সেই স্পেশাল দ্রবণটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাফার দ্রবণ। এবং বাফার দ্রবণ আসলে দুইটা সাবস্টেন্সের মিশ্রণ। কিরকম? বাফারটা দুই ধরনের হতে পারে। এক তো অম্লীয় বাফার, দেন হচ্ছে ক্ষারীয় বাফার। অম্লীয় বাফারে দুর্বল সাবস্টেন্সটা থাকবে একটা অম্ল। আমাদের বাফার দ্রবণের ক্ষেত্রে একটা শর্ত মনে রাখতে হবে, যে একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য অবশ্যই থাকবে। বাফার দ্রবণের প্রথম শর্ত হচ্ছে একটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য থাকবে। এখন যখন আমরা অম্লীয় বাফার নিয়ে পড়তেছি, তখন দুর্বল হিসেবে থাকবে অম্ল বা অ্যাসিডটা। যখন ক্ষারীয় বাফার নিয়ে পড়বো, তখন সেখানে দুর্বল হিসেবে থাকবে ক্ষারকটা, এবং এই দুর্বল অ্যাসিডের সাথে তারই অনুবন্ধী ক্ষারকের লবণ থাকতে হবে। অর্থাৎ আমরা যদি উদাহরণ দেখি, আমাদের ইথানোয়িক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, অর্গানিক অ্যাসিড। ওর অনুবন্ধী ক্ষারটা কি? আমি যদি বিক্রিয়াটা লিখে দেখাই, ইথানোয়িক অ্যাসিড একটা এইচ প্লাস ছেড়ে দিয়ে ইথানয়েড আয়নটা তৈরি করে, তাহলে এক্ষেত্রে ইথানয়েড আয়নটাই কিন্তু আমাদের ইথানোয়িক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। সেই অনুবন্ধী ক্ষারকের লবণ হতে পারে যে কোনো একটা ধাতু সাথে দিয়ে দিলে, আমি ধরলাম সোডিয়াম ইথানয়েড। এই দুটো জিনিস একসাথে মিশ্রিত হয়ে আমাদের অম্লীয় বাফার তৈরি করতে পারে। একইভাবে আমি যদি নেই মিথানোয়িক অ্যাসিড, সেক্ষেত্রেও মিথানোয়িক অ্যাসিডের অনুবন্ধীটা কি হবে? আমি যদি বিক্রিয়াটার মাধ্যমে বের করার চেষ্টা করি, মিথানোয়িক অ্যাসিডটা একটি এইচ প্লাস ছেড়ে দিয়ে মিথানয়েড আয়নটা তৈরি করবে, একটি এইচ প্লাস ছেড়ে দিয়ে। তাহলে এই মিথানয়েড আয়নের যে লবণ, সেটাকে আমি বলতে পারি সোডিয়াম মিথানয়েড। এই দুটো একত্রে মিশ্রিত হয়ে আমাদের অম্লীয় বাফার তৈরি করবে। ক্ষারের বেলায়, ক্ষারীয় বাফারের বেলায় আমাদের দুর্বল হিসেবে থাকতে হবে ক্ষারকটাকে। আমরা এক্ষেত্রে দুর্বল ক্ষারক নিচ্ছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এবং তার অনুবন্ধী হিসেবে যদি থাকে অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে কিন্তু আমাদের ক্ষারীয় বাফার তৈরি হয়ে যাচ্ছে। আর আমি এক্ষেত্রে একটু দেখাই দিই যে আমাদের অ্যামোনিয়া যখন পানিতে মিশ্রিত থাকে, তখনই কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, এবং এক্ষেত্রে অ্যামোনিয়া ক্ষার হিসেবে কাজ করেছে। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে থাকা অ্যামোনিয়াম প্লাস আয়নটা কিন্তু চাইলেই NH3 আর H প্লাসে ভেঙে যেতে পারে। অর্থাৎ অ্যামোনিয়ার যে অনুবন্ধী অ্যাসিডটা, সেটা কিন্তু অ্যামোনিয়াম প্লাস। বুঝতে পারতেছি কিনা? সেই অ্যামোনিয়াম প্লাস বা অনুবন্ধী অ্যাসিডটারই লবণ হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে বাফারের ক্ষেত্রে আমাদের পূর্ব শর্তই হচ্ছে একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য থাকতেই হবে। এখন দুর্বল হিসেবে আমাদের এই কেজের মতো যদি একটা দুর্বল ক্ষারক থাকে, তাহলে সেটা হয়ে যাবে ক্ষারীয় বাফার। আর যদি কোনো দুর্বল অ্যাসিড থাকে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের অম্লীয় বাফার। এই হচ্ছে আমাদের বাফারের প্রাইমারি যে ডেফিনেশন, সেটা। চলো এখন আমরা সামনের দিকে চলা শুরু করি। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা বাইরে থেকে যে অ্যাসিড বা ক্ষারটা যোগ করতেছি, তারপরও এই বাফার দ্রবণের পিএইচ এর পরিবর্তন হবে না, বাট সেটারও কিন্তু একটা লিমিটেশন আছে। আমাদের সামান্য পরিমাণে যোগ করতে হবে, বা ওর যে যতটুকু ক্যাপাসিটি, সেই রেঞ্জে যোগ করতে হবে। আমরা যদি অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার যোগ করে ফেলি, সেক্ষেত্রে পিএইচ এর মান চেঞ্জ হবেই। সবকিছুরই একটা লিমিট আছে, তাই না? চলো সামনের দিকে অগ্রসর হই। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা কোয়েশ্চেন সলভ করি। আমাকে বলা হয়েছে নিম্নের মিশ্রণগুলোর মধ্যে কোনটি বাফার দ্রবণ নয়।
তো আমরা অপশন বাই অপশন আগাই। আমাদের প্রথম যে দ্রবণটা বা মিশ্রণটা সেটা কিন্তু মাত্রই আমরা দেখে আসলাম। তাও এটা যদি অ্যানালাইসিস করার ট্রাই করি, প্রথম অংশটুকু কিন্তু আমাদের একটা দুর্বল অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। সেই অ্যাসিডের যে অনুবন্ধী ক্ষারক তার লবণটা সাথে আছে, তাহলে এটা কিন্তু অবশ্যই একটি বাফার দ্রবণ হবে। বি নাম্বার অপশনটা খুবই ফ্যামিলিয়ার, মাত্রই আমরা করে আসলাম যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আমাদের দুর্বল ক্ষার এবং তারই অনুবন্ধী লবণটা সাথে আছে, তাহলে অবশ্যই কিন্তু অনুবন্ধী অ্যাসিডের লবণটা আছে, তাহলে অবশ্যই কিন্তু এটা একটা বাফার দ্রবণ গেল। ৩ নাম্বার অপশনটা লক্ষ্য করলে দেখা যাবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু একটি সবল অ্যাসিড এবং আমাদের বাফার হওয়ার শর্তে সেখানে কিন্তু কখনোই সবল অ্যাসিড ছিল না, এবং সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটি সবল তড়িৎ বিশ্লেষ্য এবং একটি লবণ আসলে। তাহলে এক্ষেত্রে যেহেতু দুটোই সবল তড়িৎ বিশ্লেষ্য আছে, বা লবণ লিখে দিতে পারি আমরা, বা আমাদের কোনো দুর্বল সাবস্টেন্স নাই, তাহলে এটা কিন্তু কোনোভাবেই বাফার দ্রবণ হতে পারে না। তাহলে এই কাঙ্ক্ষিত কোয়েশ্চেনের আনসার কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সি নাম্বারটা। তাও যদি আমরা নিচের অপশনগুলো করতে চাই, এর একটা ডিফারেন্ট উদাহরণ ডি নাম্বারটা, এটা আমরা করে দেখি যে এক্ষেত্রে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এর মধ্যে থাকা আমাদের বাইকার্বনেট আয়ন আসলে অম্ল হিসাবে কাজ করেছে। কিভাবে? বাইকার্বনেট আয়নের মধ্যে কিন্তু অলরেডি একটা মাইনাস চার্জ ছিল, সে একটা অ্যাসিড ছেড়ে দিয়েছে, আমি যদি উভমুখী বিক্রিয়াটা লিখি, একটা এইচ প্লাস ছেড়ে দিয়েছে, সরি, একটা এইচ প্লাস ছেড়ে দিয়ে কার্বনেট আয়ন তৈরি করলো, এবং সেই কার্বনেট আয়নের লবণটাই হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট। তাহলে এই লবণটা কিন্তু আসছে অ্যাসিডটার অনুবন্ধী ক্ষারক থেকে। তাহলে এক্ষেত্রে আমি যদি একটু আলাদা করে উল্লেখ করে দিই যে এটা হচ্ছে আমাদের অ্যাসিড বা দুর্বল অ্যাসিড, আরো স্পেসিফিক ভাবে বলে দিলে, এবং ও এইচ প্লাস ছাড়ার পরে যেই সাবস্টেন্সটা আমরা পাইলাম এটাই কিন্তু ওর অনুবন্ধী ক্ষারক, এবং সাথে দেখো ওর অনুবন্ধী ক্ষারকটারই লবণ হিসেবে থাকতেছে সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা কি বলতে পারি? এটা অবশ্যই একটি বাফার দ্রবণ। আমরা যদি ই নাম্বার কোয়েশ্চেনটা লক্ষ্য করি, এক্ষেত্রে জাস্ট কার্বন সংখ্যা বাড়ায় দেওয়া হয়েছে, আদারওয়াইজ আমাদের এ নাম্বার আর ই নাম্বার হুবহু একই। এক্ষেত্রে চাইলে আমরা আমাদের যে প্রোপানোয়িক অ্যাসিডটা আছে সেখান থেকে একটা এইচ প্লাস ত্যাগ করাতে পারি, তাহলে কি হবে? CH3 CH2 সি ডাবল ও মাইনাস প্লাস হচ্ছে এইচ প্লাস। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রোপানোয়িক অ্যাসিডটা তো হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, আর এইচ প্লাস ছাড়ার পরে এই প্রোপানয়েড আয়নটা হচ্ছে আমাদের অনুবন্ধী ক্ষারক। সেই অনুবন্ধী ক্ষারকের লবণ যেহেতু ওর সাথে আছে, তাহলে অবশ্যই ই নাম্বার অপশনটাও একটি বাফার দ্রবণ। আমরা বুঝতে পেরেছি কিনা? এবং এখানে ভাই একটু আলাদা করে বলে দিই সকলকে যে আমি যে শর্তগুলো বললাম, একটা দুর্বল অ্যাসিড এবং সাথে অনুবন্ধী ক্ষারকের লবণ থাকলে সেটা অম্লীয় বাফার হবে, এটা কিন্তু এদের পরিমাণের উপর ডিপেন্ড করে না। ডাজেন্ট ম্যাটার আমার এখানে দুর্বল অ্যাসিড কতটুকু আছে, ডাজেন্ট ম্যাটার আমার এখানে অনুবন্ধী ক্ষারকের লবণটার পরিমাণ কতটুকু আছে। এই দুইটা যদি মিশ্রণে অবশিষ্ট থাকে বা প্রেজেন্ট থাকে, তাহলে অবশ্যই সেই মিশ্রণটা আমাদের একটা বাফার দ্রবণ হবে। ক্লিয়ার কিনা সকলে? তাহলে আমরা সামনের দিকে যাই। এক্ষেত্রে আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে, এবং আমরা দেখব যে প্রত্যেকটা অপশনেই কিন্তু আমাদের ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। একটা আছে অ্যাসিড, একটা আছে ক্ষার। তাহলে অ্যাসিড ক্ষার অবশ্যই প্রশমন বিক্রিয়া সম্পন্ন করবে। তাহলে এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য কিন্তু আমাদের আগে প্রশমন বিক্রিয়াটা করতে হবে। এরা কিন্তু কখনোই একসাথে মিশ্রিত অবস্থায় থাকবে না মিশ্রণে, এরা অবশ্যই বিক্রিয়াটা করবে। তাহলে বিক্রিয়াটা কি হবে? আমাদের প্রশমন বিক্রিয়া, যে ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে যে কোনো প্রশমন বিক্রিয়ার একটা মূলনীতি আছে। সেই মূলনীতিটা হচ্ছে অ্যাসিডের যে হাইড্রোজেন সে ক্ষারের ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ অ্যাসিডের হাইড্রোজেনের জায়গায় আমাদের ক্ষারের যে ধাতুটা অর্থাৎ সোডিয়াম সে বসে যাবে। এই হলো সোডিয়াম ইথানয়েড লবণ, এবং আমাদের পানি তৈরি হয়ে গেল। তাহলে বিক্রিয়াটা লক্ষ্য করলে তোমরা দেখবা যে এক্ষেত্রে ভাইয়া যে গ্রিন মার্ক করতেছি, এই যে ইথানোয়িক অ্যাসিড, এটাই হতে পারে আমাদের কি দুর্বল অ্যাসিডটা, এবং এই যে সোডিয়াম ইথানয়েট এটাই হতে পারে কি আমাদের অনুবন্ধী লবণটা। তাহলে আমরা যদি এমন একটা কম্বিনেশন নেই বিক্রিয়াটাতে, যে ক্ষেত্রে শুধুমাত্র এই দুইটা সাবস্টেন্স অবশিষ্ট থাকবে, পানি আসলে ম্যাটার করে না, সোডিয়াম হাইড্রোক্সাইড সেক্ষেত্রে থাকবে না, তাহলেই কিন্তু এটা আমাদের একটা বাফার দ্রবণ হয়ে যাবে। তাহলে দেখো তো এক্ষেত্রে অপশনগুলোর মধ্যে কোন ক্ষেত্র এমন আছে যেখানে এই দুইজন অবশিষ্ট থাকবে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে? কি মনে হয় সকলের কাছে? আমি যদি একটু নিজে থেকে অ্যানালাইসিস করা শুরু করি, এক্ষেত্রে যে ক্ষেত্রে তোমার ইথানোয়িক অ্যাসিডের পরিমাণটা বেশি সেইটা খাটবে। দেখো এক্ষেত্রে পরিমাণটা বেশি আছে। তাহলে আমি যদি বি নাম্বার অপশনটা নিয়ে ম্যাথটা করার ট্রাই করতাম, যে টি ইকোয়ালস টু 0 সেকেন্ড ভাইয়া বোঝাচ্ছি বিক্রিয়ার শুরুতে, আর টি ইকোয়ালস টু ইকুইলিব্রিয়াম অর্থাৎ বিক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর কি অবস্থা সেটা নিয়ে ভাইয়া লেখার চেষ্টা করতেছি, এবং মিলিমোলে লিখবো ভাইয়া। দেখো সি ইন্টু ভি, আমরা জানি কিনা মোল নাম্বার ইকোয়ালস টু কিন্তু সি ইন্টু ভিএল। সি হচ্ছে আমাদের মোলারিটি এবং ভিএল হচ্ছে আমাদের লিটার এককে আয়তন, যেটা হচ্ছে লিটার এককে।
এক্ষেত্রে ভাইয়া মিলিমোলে করবো, তাই এমএল দিয়ে কাজ করে দিব যাতে ইকুয়েশনটা লিখা বা ক্যালকুলেশনটা ইজিয়ার হয়। তাহলে আমরা যদি নেই 0.2 ইন্টু 10 এত মিলিমোল ইনিশিয়ালি ছিল, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 0.1 ইন্টু 10 এত মিলিমোল, এবং ইনিশিয়ালি তো আমাদের এই দুইটা সাবস্টেন্স ছিল না। বিক্রিয়ার ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক কে হবে? এরা অবশ্যই 1:1 রেশিওতে বিক্রিয়া করতেছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা যেহেতু কম, লিমিটিং বিক্রিয়ক সোডিয়াম হাইড্রোক্সাইড হবে। তাহলে 0.1 ইন্টু 10 করলে যা আসে ওইটা থেকে 0.1 ইন্টু 10ই বিয়োগ চলে যাবে, কারণ ওর পরিমাণটাই হ্রাস পাচ্ছে দুটো বিক্রিয়া থেকে, ও ভেঙে যায় বিক্রিয়াটা করতেছে। 0.2 ইন্টু 10 মাইনাস হচ্ছে 0.1 ইন্টু 10, তাহলে এই পাশেও তৈরি হবে 0.1 ইন্টু 10, এখানেও 0.1 ইন্টু। এখন সর্বশেষে আমরা দেখতে পারি কি, যে 0.1 ইন্টু 10 করে দিলে আমাদের চলে আসে 1 মিলিমোল, পানিও চলে আসতেছে 1 মিলিমোল। একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড চলে আসছে কিন্তু 0, এবং আমাদের ইথানোয়িক অ্যাসিড থাকতেছে হচ্ছে 1 মিলিমোল। তাহলে একটু লক্ষ্য করে দেখো তো, এই সি নাম্বার অপশনে যে পরিমাণ দেওয়া ছিল তার উপর ভিত্তি করে এখন সর্বশেষে কে কে অবশিষ্ট আছে? অবশ্যই আমাদের ইথানোয়িক অ্যাসিড এবং আমাদের যে অনুবন্ধী লবণ বা সোডিয়াম ইথানয়েড সেই লবণটা, এবং এই দুজন একসাথে যদি একটা দ্রবণে উপস্থিত থাকে, ইররেসপেক্টিভ অফ এদের পরিমাণ কত আছে, এই দ্রবণটা কিন্তু একটা বাফার দ্রবণ হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বি নাম্বার আনসারটাই হবে, এবং এই কোয়েশ্চেনটা ডিউতে আসা। বলো সবাই ক্লিয়ার হইতে পারছো কিনা, ভাইকে কমেন্টে জানাবা। তাহলে এই ক্ষেত্রে তোমরা বলতে পারো যে ভাইয়া পরিমাণ তো ম্যাটার করলো। পরিমাণ কখন ম্যাটার করলো? যখন আমার অলরেডি বাফারটা বানানো ছিল না, আমাকে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে এমন একটা আউটপুটে আসতে হয়েছে, যে ক্ষেত্রে আমাদের সবল যে ক্ষারটা ছিল, এ দেখো সবল ক্ষার, সে কিন্তু শেষে একদম ভ্যানিশ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাকে শেষ করে দিতে হয়েছে, এবং লাস্টে এসে কি পরিমাণ থাকলো আমার বাফার বানানোর জন্য সেটার উপর ডিপেন্ড করে না, সেই পরিমাণের উপর বাফারের পিএইচটা নির্ভর করবে, যেটা আমরা সামনে যেয়ে দেখবো, এখনই দেখবো। তাহলে চলো সামনের দিকে অগ্রসর হওয়া যাক। আমরা হচ্ছে এখন বাফার দ্রবণের পিএইচ ভ্যালুটা দেখবো। ভাইয়া তোমাদেরকে বলছি যে বাফার দ্রবণ পিএইচ এর মানকে রেজিস্ট করে, অর্থাৎ এই দ্রবণে তুমি বাইরে থেকে HCl ঢাললে বা সোডিয়াম হাইড্রোক্সাইড ঢাললে একটা নির্দিষ্ট পরিমাণে বা সামান্য পরিমাণে, পিএইচ এর মানটা রেজিস্ট হবে, পিএইচ এর মানটা কমবে না বা বাড়বে না, কিন্তু পিএইচ এর একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালুটাই আমরা এখন বের করতে চাই, এবং এক্ষেত্রে আমরা ইউজ করব হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ। সেই সমীকরণটা এরকম ছিল যে পিএইচ ইকুয়ালস টু পিকেএ, কে হচ্ছে অ্যাসিডের যে বিয়োজন ধ্রুবক সেটা, প্লাস লগ অফ, উপরে নিতে হবে আমাদের যে অনুবন্ধী লবণটা তার ঘনমাত্রা, আর নিচে নিতে হবে যে অনুবন্ধী অ্যাসিডটা তার ঘনমাত্রা। ভাই এক্ষেত্রে ডিরাইভেশন দেখাচ্ছি না, শুধু সমীকরণটা উল্লেখ করে দিচ্ছি। ক্ষারীয় বাফারের বেলা আমরা বের করতে পারবো পিওএইচ, সে পিওএইচ আসবে পিকেবি, কেবি হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক, প্লাস লগ অফ, একইভাবে এখনো উপরে থাকবে আমাদের যে লবণ তার ঘনমাত্রা, ডিভাইডেড বাই নিচে হবে আমাদের যে ক্ষারটা ছিল দুর্বল ক্ষারটা তার ঘনমাত্রা। ধরো আমি হচ্ছে আহ এই বাফারটা নিচ্ছি, যে সোডিয়াম ইথানয়েড আর ইথানোয়িক অ্যাসিড যেখানে আছে এই বাফারটা, তখন ওরা দ্রবণে কিভাবে এক্সিস্ট করতেছে? অবশ্যই এইভাবে, এবং সোডিয়াম ইথানয়েড যেহেতু একটি সবল তড়িৎ বিশ্লেষ্য, ও কিন্তু পুরোপুরি ডিসোসিয়েট হবে, CH3 C ডাবল মাইনাস প্লাস হচ্ছে Na প্লাস। তাহলে এখান থেকে আমাদের লবণের যে ঘনমাত্রাটা এই যে, সেটা আমার বসাতে হবে উপরে, আর অ্যাসিডের যে ঘনমাত্রাটা সেটা বসাতে হবে লগারিদমের নিচে, এবং এই কে হচ্ছে আমাদের এই দুর্বল যে অ্যাসিডটা তার বিয়োজন ধ্রুবক নিতে হবে। একইভাবে আমি যদি ক্ষারীয় বাফারটা নিই, ধরলাম এক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড তারা একত্রে আছে, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিভাবে ভেঙে যাবে? যেহেতু দুর্বল তড়িৎ বিশ্লেষ্য তাই ভাইয়া উভমুখী সাইনটা দিয়েছি, এভাবে ভাঙবে। আর অ্যামোনিয়াম ক্লোরাইড তো সবল তড়িৎ বিশ্লেষ্য, তার কারণেও পুরোপুরি ডিসোসিয়েট হয়ে অ্যামোনিয়াম প্লাস আর Cl মাইনাস তৈরি করবে। এক্ষেত্রে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের যে ঘনমাত্রাটা বা সল্টের ঘনমাত্রা সেটা আমরা উপরে বসাবো লগারিদমে, আর বেস বা ক্ষারটার যে ঘনমাত্রা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সেটা লগারিদমের নিচে বসবে। আর এই কেবিটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারটার বিয়োজন ধ্রুবক। সবাই ক্লিয়ার হইতে পারছি কিনা? এইভাবে আমরা চাইলে এই সমীকরণকে ব্যবহার করে বাফার দ্রবণটার পিএইচ এর মানটা কত বা পিওএইচ এর মানটা কত সেটা বের করতে পারি। এন্ড প্রশ্নে আমাদের সাধারণত পিএইচ বের করতে চায়, তাহলে ক্ষারীয় বাফারে আমরা কি করব? পিওএইচটা বের করে আনবো। পরবর্তীতে আমরা তো জানি পিএইচ প্লাস পিওএইচ সেখান থেকে আসে 14, বাস এর মাধ্যমে চাইলেই পিওএইচ এর মান ইনপুট দিয়ে পিএইচ এর মান বের করে ফেলতে পারি। এই হচ্ছে আমাদের প্রসিজার। তাহলে চলো আমরা এখন সামনের দিকে যাই। আচ্ছা, এই পর্যায়ে আমরা একটা বাফার দ্রবণে বাইরে থেকে অ্যাসিড বা ক্ষার যোগ করা হলে সে যে পিএইচ এর মানের পরিবর্তনটাকে রেজিস্ট করে, সেটা এক্স্যাক্টলি কিভাবে করে সেই ক্রিয়া কৌশলটা দেখব, এবং এটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার সিকিউর ঘ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর ঘ নাম্বারে বাফারের একটা কোয়েশ্চেন থাকেই,
যেখানে আমাদের এই বাফার দ্রবণের ক্রিয়া কৌশল জানতে চাচ্ছে। তাহলে আমরা সেটা দেখে নিই। ধরে নিচ্ছি আমরা প্রথমে একটা অম্লীয় বাফার নিয়ে কাজ করব, তার ক্রিয়া কৌশলটা দেখব। তাহলে আমাদের ইথানোয়িক অ্যাসিডটা নিলাম এবং সাথে সোডিয়াম ইথানয়েড বা তার অনুবন্ধী লবণটা নিচ্ছি, এবং ওরা মিশ্রণটাতে এক্স্যাক্টলি কিভাবে আছে ভাইয়া সেটা লিখতে চাচ্ছি। দেখো, আমাদের ইথানোয়িক অ্যাসিড কিন্তু আসলে একটা দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডগুলো খুবই কম পরিমাণ বিয়োজিত হয়, এই জন্য উভমুখী বিক্রিয়া লেখা হচ্ছে যে ইথানয়েড আয়নটা তৈরি করতেছে এবং H+ হিসেবে ভেঙে যাচ্ছে। অপরদিকে আমাদের সোডিয়াম ইথানয়েড কিন্তু একটা সবল তড়িৎ বিশ্লেষ্য, এবং সবল তড়িৎ বিশ্লেষ্য কিন্তু পুরোপুরি ভেঙে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম যে দুইটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা ছিল দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, সে কিন্তু উভমুখী বিক্রিয়া দিয়ে তাকে লিখতে হবে। আর একটা ছিল সবল তড়িৎ বিশ্লেষ্য। এন্ড ভাইয়া যদি এক্সাম্পল দিই, ধরো দুইটাকে আমি 1000 অণু করে নিস। ইথানোয়িক অ্যাসিডটা 1000 অণুর মধ্যে হাইয়েস্ট 10 থেকে 12টা হয়তো এরকম বিয়োজিত হবে, বাকিগুলো অবিয়োজিত অবস্থায় থাকবে। অপরদিকে আমাদের সোডিয়াম ইথানয়েড 1000টা অণুর মধ্যে প্রায় 950 960টাই ভেঙে যাবে, আর বাকিগুলো অবিয়োজিত অবস্থায় থাকবে। তাহলে সবল আর দুর্বলের ক্ষেত্রে পার্থক্যটা আমরা বুঝতে পারতেছি কিনা। এখন ধরো ভাইয়া বাইরে থেকে HCl বা কোনো একটা অ্যাসিডিক সাবস্টেন্স যোগ করতেছি। অ্যাসিডিক সাবস্টেন্স যোগ করা মানে কি? সেখানে H+ এর পরিমাণ বেড়ে যাওয়া না? আর H+ বেড়ে গেলে আমরা ক্লাসের শুরুতেই কি দেখলাম? সেখানে pH এর পরিমাণ কমে আসার কথা। কিন্তু বাফার কি করে? এই pH এর পরিমাণটা কমে যাওয়া থেকেই রেজিস্ট করবে। সেটা কিভাবে করবে? সেটাই হচ্ছে এখন আমাদের টার্গেট বের করা। চলো করে ফেলি। প্রথম যে বিক্রিয়াটা ছিল দেখো, সেটা কিন্তু একটা উভমুখী বিক্রিয়া। সো বাইরে থেকে যখন আমরা অ্যাসিড যোগ করে H+ এর পরিমাণ বা ঘনমাত্রা বাড়িয়ে দিচ্ছি, লাসাতেলিয়ার নীতি অনুযায়ী এই H+ এর ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে বিক্রিয়াটা কিন্তু পেছনের দিকে অগ্রসর হবে, কারণ এটা একটা উভমুখী বিক্রিয়া ছিল যেটা সাম্যাবস্থায় আছে। সেখানে যদি একটা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, তাহলে বিক্রিয়াটা অবশ্যই পেছনের দিকে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ইথানয়েড আয়ন এবং H+ তারা বিক্রিয়া করে আবার সেই ইথানোয়িক অ্যাসিড তৈরি করে ফেলবে। কেন করলো? এটা হচ্ছে লাসাতেলিয়ার নীতির আকারে আমরা ব্যাখ্যা করতে পারি। এবং এক্ষেত্রে অনেকের মনে হবে, ভাইয়া তাহলে তো আবার এখানে ইথানয়েড আয়নের পরিমাণটা কমে যাচ্ছে, তাই না? সেটারও আমাদের সলিউশন আছে। কিভাবে? আমাদের সোডিয়াম ইথানয়েড কিন্তু 1000টার মধ্যে 960টা ভাঙছিল। তোমরা বলতে পারো, ভাইয়া এটা তো একমুখী ছিল, আগেই পুরোপুরি ভেঙে গেছে। না, কোনো বিক্রিয়াই বাস্তবে একমুখী হয় না। প্রত্যেকটা বিক্রিয়া উভমুখী, কিছু পরিমাণ অবিয়োজিত রয়েই যায়। তো সেই অবিয়োজিত অংশ থেকে যে পরিমাণ এখন ঘাটতি তৈরি হলো, সেই ঘাটতিটাকেও পূরণ করে দেয়। CH3 সিরা বললো মাইনাস প্লাস Na প্লাসে ভেঙে গিয়ে। এখন আবার অনেকে বলবে, ভাইয়া তাহলে তো আবার সোডিয়াম প্লাস বেড়ে যাচ্ছে, অতিরিক্ত সোডিয়াম প্লাস চলে আসতেছে। দেখো তো, আমরা যে অ্যাসিডটা যোগ করছিলাম তার সাথে একটা অ্যানায়ন আছে না? HCl এর ক্লোরিন আয়নটা ছিল না, বা ক্লোরাইড আয়নটা ছিল না? Ha দিয়ে যদি আমি ধরি, এ দিয়ে আমি অ্যানায়নকে বোঝাচ্ছি, সোডিয়াম প্লাস সেই অ্যানায়নটার সাথে যুক্ত হয়ে Na বা ANA তৈরি করে ফেলতেছে। তাহলে দেখো তো, প্রত্যেকটা পরিবর্তনের প্রভাবটা কি পরে প্রশমিত হয়ে গেল না? আমি যদি এটা আলাদা করে পয়েন্ট বাই পয়েন্ট উল্লেখ করে দিই, যে প্রথম ক্ষেত্রে আমাদের H+ এর প্রভাব আমরা প্রশমিত করছি, প্রশমিতকরণ। অতিরিক্ত যে H+টা আসছিল, লাসতেলের নীতি অনুযায়ী বিক্রিয়াটা পেছনের দিকে গিয়ে সেই প্রভাবটাকে কিন্তু প্রশমিত করে দিল। দেন পেছনের দিকে যাওয়াতে বিক্রিয়াটা আমাদের ইথানয়েড আয়নের আবার ঘাটতি তৈরি হয়েছে, সেটার আবার ঘাটতি পূরণ আমরা করে দিছি দ্বিতীয় বিক্রিয়ার মাধ্যমে, যে ইথানয়েড আয়নের ঘাটতি পূরণ। দেন এটা করতে গিয়ে আবার সোডিয়াম আয়ন যেহেতু বেড়ে গেছে, তাই আমরা আবার কি করছি? সোডিয়াম প্লাসের আধিক্য প্রশমন সেটাও করে ফেলছি ওই অ্যানায়নটার সাথে যোগ করে। তাহলে এই 3 ধাপে কিন্তু আমরা বাফার দ্রবণটার মধ্যে বাইরে থেকে অ্যাসিড যোগ করার পরও কোনো পরিবর্তন আসলো না, এবং এটা যখন আমরা একটা নির্দিষ্ট পরিমাণ করি বা একটা লিমিটের মধ্যে থাকি, তখনই কিন্তু খাটবে। সবাই ক্লিয়ার কিনা? এবার চল আমরা বাফারের মধ্যে, এখন তো অ্যাসিড যোগ করলাম, হোয়াট ইফ আমরা ক্ষার যোগ করতেছি? সেক্ষেত্রে অবশ্যই আমাদের বাফার দ্রবণে অ্যাকচুয়াল বিক্রিয়াটা কি আছে সেটা একটু লিখে নিতে হবে। যে আমরা ছিলাম হচ্ছে একটা অ্যাসিডিক বাফারে, যেখানে ইথানোয়িক অ্যাসিড ছিল, যে অবশ্যই একটা দুর্বল অ্যাসিড, আর দুর্বল অ্যাসিড সামান্য পরিমাণে বিয়োজিত হবে। অর্থাৎ 1000টা অণুর মধ্যে আমি ধরতেছি 10 থেকে 12টা হয়তো বিয়োজিত হচ্ছে, বাকিগুলো অবিয়োজিত অবস্থায় রয়ে যাচ্ছে। আর অপরদিকে ওর যে অনুবন্ধী লবণটা, সে কিন্তু সবল তড়িৎ বিশ্লেষ্য, তাই সে সম্পূর্ণই প্রায় বিয়োজিত হয়ে যাচ্ছে। 1000টার মধ্যে 970-80টাই বিয়োজিত হয়ে গেছে, বাকিগুলো অবিয়োজিত অবস্থায় থাকতেছে। তাহলে এখানে প্রথমটা ছিল কিন্তু আমাদের দুর্বল, আর পরেরটা হচ্ছে সবল। এই ইনিশিয়াল আইডিয়াটা কিন্তু সবার মাথায় রাখতেই হবে সবার প্রথম। এবার ভাইয়া দেখো, বাইরে থেকে একটা ক্ষার যোগ করতেছি দ্রবণটাতে, ধরলাম সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার যোগ করতেছি। ক্লাসের শুরুতেই দেখে আসলাম, ক্ষার যোগ করলে কিন্তু দ্রবণে OH মাইনাস বেড়ে যাবে, আর OH বাড়া মানে হচ্ছে ইনডিরেক্টলি pH বেড়ে যাওয়া। কেন? OH বেড়ে গেলে হচ্ছে আমাদের H+ কমে যায়, আর H+ কমে গেলে কিন্তু pH বেড়ে যাবে। কিন্তু আমাদের বাফার কি করবে? এই pH এর মানে পরিবর্তনটাকে কি বাধা দিবে। আগের যে pH এর মানে কমে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা দেখলাম কি কৌশলের মাধ্যমে ও বাধা দিছে, সেটাই এখনো করতে হবে। তাহলে চলো এখন দেখে ফেলি যে কিভাবে ক্ষারের প্রভাবটাকেও প্রশমিত করবে।
আমরা দেখো বাইরে থেকে কিন্তু OH মাইনাস অ্যাড করছি, তাইলে আমাদের দ্রবণে থাকা H প্লাস সবার আগে ছুটে যাবে সেই OH মাইনাসের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে ফেলবে, OH মাইনাসকে প্রশমিত করে ফেলবে। এবং এখানে আমি একটু আলাদা করে বলে দিই, এই OH-টা কিন্তু এক্সটার্নাল, সেটা বাইরে থেকে অ্যাড করা হয়েছিল। একইভাবে এই H প্লাসটা কিন্তু ছিল এক্সটার্নাল, বাইরে থেকে যে H প্লাসটা আসছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার কারণে সেই H প্লাসটাকে কিন্তু আমরা প্রশমিত করছি। তাহলে সেই এক্সটার্নাল OH মাইনাস কিভাবে প্রশমিত হইলো? আমাদের দ্রবণে থাকা H প্লাসের সাহায্যে পানি তৈরি করে। এখন তোমরা বলতে পারো ভাইয়া এতে তো আরেকটা মুশকিল হয়ে গেল, দ্রবণে থাকা H প্লাস তো তাহলে কমে যাচ্ছে। সমস্যা নাই, ওই বিক্রিয়াটা আমাদের উভমুখী ছিল না, একটা উভমুখী বিক্রিয়ার যদি এখানে আমাদের উৎপাদটা কমে যায় তাহলে অবশ্যই বিক্রিয়াটা এখন ডান দিকে বা সামনের দিকে অগ্রসর হবে না লাসাতেলের নীতি অনুযায়ী। অর্থাৎ এক্ষেত্রে CH3 COOH ভেঙে গিয়ে সামনের দিকে বা ডান দিকে অগ্রসর হচ্ছে দেখে ভাইয়া আলাদা করে শুধু একটা অ্যারো দিছি ডান দিকে বোঝানোর জন্য। CH3 COO মাইনাস প্লাস H প্লাস দিয়ে ওই দেখো আবার H প্লাসের যে প্রভাবটা মানে আগে যেটা কমে গেছিল এক্ষেত্রে বিক্রিয়ার কারণে সেটা আবার সাপ্লাই দিয়ে দিল। এখন অনেকে বলবে ভাইয়া তাহলে তো CH3 COO মাইনাসের আবার আধিক্য হয়ে যাচ্ছে, ও বেড়ে যাচ্ছে। সমস্যা নাই, ওই ক্ষারের সাথে দেখো এবার একটা ক্যাটায়ন ছিল অতিরিক্ত, মানে আমি যত ধরলাম ক্ষারটা হচ্ছে BOH, এই বিটা কিন্তু আমার ক্যাটায়নটা, ও কি করবে সেই ক্যাটায়নের সাথে এখন যুক্ত হয়ে যাবে এবং যেই অতিরিক্ত ইথানয়েড আয়ন ছিল সেই ক্যাটায়নটার সাথে এভাবে যুক্ত হয়ে যেতে পারবে। বাস, তাহলে আমরা এখানেও দেখলাম কি যে প্রথম ধাপে কিন্তু আমরা OH এর প্রভাব প্রশমিত করছি, 3 ধাপ ছিল আমাদের। OH এর প্রভাব প্রশমিতকরণ, OH মাইনাস আয়নের যে আধিক্যটা হয়েছে, দেন আমাদের H প্লাস কমে গেছে, তাহলে H প্লাসের যে ঘাটতি সেটা পূরণ করতে হবে। তো সেকেন্ড ধাপে আমরা H প্লাসের ঘাটতি পূরণ করছি এবং থার্ড ধাপে আমাদের যে ইথানয়েড আয়ন সেটা আবার অতিরিক্ত হয়ে গেছে, তাহলে ইথানয়েড সোডিয়াম ইথানয়েড আয়ন বা শুধু ইথানয়েড আয়ন যেটা আধিক্য হয়ে গেছিল সেই ইথানয়েড আয়নের ঘাটতি পূরণ করছি, সরি আধিক্য হয়ে গেছিল, সো আধিক্য প্রশমন। তাহলে বলো তো পুরোটা আমরা বুঝে বুঝে লিখতে পারবো কিনা এই 3টা পয়েন্ট এক্সামে? তাহলে এই দুটোর মাধ্যমে কিন্তু বা এই দুটো টপিকের মাধ্যমে আমরা দেখলাম একটা অ্যাসিডিক বাফার ছিল, সে কিভাবে পিএইচ এর মানের পরিবর্তনকে বাধা দিল। সেটা আমরা বাইরে থেকে ক্ষার অ্যাড করলেও বাধা দেয়, বাইরে থেকে অ্যাসিড অ্যাড করলেও বাধা দেয়। আমরা এখন চলে যাবো একটা ক্ষারীয় বাফারে এবং সেক্ষেত্রেও দেখবো যে কিভাবে সে এই পিএইচ এর মানের যে পরিবর্তন সেটাকে বাধা দেয়। চলো আমরা এখন সামনের দিকে যাই। এবার আমরা চলে আসছি একটা ক্ষারীয় বাফারে। ধরো ভাইয়া ক্ষারীয় বাফার হিসেবে নিচ্ছি আমাদের একটা দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং সাথে ওর অ্যামোনিয়াম ক্লোরাইড বা ওর অনুবন্ধী লবণটা আছে। এখন এরা দ্রবণে কিভাবে বিয়োজিত থাকে সেটা লিখতে হবে। আমরা জানি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে আমাদের দুর্বল ক্ষার, তাহলে দুর্বল ক্ষার আবার আগের মতো যে 1000টা অণুর মধ্যে খুবই সামান্য পরিমাণ বিয়োজিত হচ্ছে, ধরলাম 10-12টা, বাকি পরিমাণটা কিন্তু অবিয়োজিত রয়ে যাচ্ছে। কিন্তু আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডটা কিন্তু পুরোপুরি একটা সবল লবণ, সবল অ্যাসিডের লবণ, তাই সে কিন্তু পুরোপুরি বিয়োজিত হয়ে যাচ্ছে। তাই আমি এখানেও বলতে পারি যে উপরের বিক্রিয়াটা কিন্তু আমাদের ছিল হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষের আর নিচেরটা ছিল সবল তড়িৎ বিশ্লেষ। ভাই এটা একটু কপি করে রাখি, তাহলে কি হবে পরে এখানে যখন আমরা সেকেন্ড ধাপটা দেখবো আলাদা করে আবার বিক্রিয়াটা লিখতে হবে না, আমরা নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিব, পরে যাচ্ছে ওখানে। চলো আমরা এখন এখানে ফোকাস করি। আমরা এখন চাচ্ছি কি বাইরে থেকে চলো অ্যাসিড যোগ করি আগের মতো। তাহলে এখন বাইরে থেকে অ্যাসিড যোগ করতেছি HCl, HCl মানে কি H প্লাস যোগ করতেছি না, অনেকে ভাবে ভাই আগের পড়াই তো না, আমরা কিন্তু এখন ক্ষারীয় বাফারে আছি। দেখো তো ক্ষারীয় বাফারে অলরেডি দ্রবণে কি এক্সিস্ট করতেছে, OH মাইনাস এক্সিস্ট করতেছে। তাহলে H প্লাস কে অবশ্যই প্রশমিত করার জন্য সবার আগে চলে আসবে সেই OH মাইনাস এবং ওরা আমাদের পানি তৈরি করে ফেলবে। এবং এই ক্ষেত্রে আসা H প্লাসটা কিন্তু ছিল এক্সটার্নাল বা বহিরাগত। তাহলে এতে কি হবে, আমাদের বহিরাগত যে H প্লাসটা ছিল তার প্রভাবকে আমরা প্রশমিত করে দিছি। তাহলে এখানে বলতে পারো যে বহিরাগত, আগেরটাতেও এরকম এক্সটার্নাল বলে নিতে পারতা, H প্লাসের প্রভাব প্রশমিতকরণ, প্রভাব প্রশমিতকরণ, এটা গেল আমাদের প্রথম ধাপ। দেন সেকেন্ড ধাপে আমরা বলবো কি আল্লাহ এই H প্লাসের প্রভাব প্রশমিত করতে গিয়ে ভাইয়া আপনি তো OH মাইনাসের পরিমাণ কমায় ফেললেন, ও এখানে বিক্রিয়া করে কমে গেল না। তাহলে একটা উভমুখী বিক্রিয়ায় যদি আবার উৎপাদটা কমে যায় তাহলে বিক্রিয়া অবশ্যই কি সামনের দিকে অগ্রসর হবে না। তাহলে এক্ষেত্রে কি হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ভাইয়া একমুখী দিচ্ছি না, ভাইয়া হচ্ছে বুঝাচ্ছি ডান দিকে যাচ্ছে বিক্রিয়াটা, সামনের দিকে যে ওই যতটুকু OH মাইনাস কমে গেছিল সেটার আবার সাপ্লাই দিয়ে দিবে। কিন্তু এতে করে কি ঝামেলা হয়ে গেল দেখো তো, ঝামেলা হয়ে গেছে হচ্ছে এখানে NH4 প্লাস আবার বেড়ে যাচ্ছে। সেটার জন্য দেখো আমাদের দ্রবণে কিন্তু অ্যানায়ন ছিল, বা ধরো HA ওই যে অ্যানায়নটা, সেই অ্যানায়ন আমাদের NH4 প্লাসের সাথে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে সেই অ্যানায়নটারও প্রভাব এবং NH4 প্লাস যেটা বেড়ে গেছে সেটারও প্রভাব প্রশমিত হয়ে যাবে। তাহলে সেকেন্ড পয়েন্ট আমরা বলতে পারি কি যে আমাদের OH মাইনাস কমে গেছিল না, তাহলে বলতে পারি OH মাইনাস এর ঘাটতি পূরণ, সেই ঘাটতিটা আমরা পূরণ করে ফেলছি, বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হয়েছিল। এবং থার্ড ধাপে দেখো আমাদের অতিরিক্ত হয়ে গেছিল অ্যামোনিয়াম আয়নটা, তাহলে এখানে আমরা বলবো অ্যামোনিয়াম প্লাস এর আধিক্য প্রশমন। এই 3টা ধাপের মাধ্যমে আমরা এই ক্ষেত্রেও
বলে দিলাম। এবং এগুলো কিন্তু সিকিউর ঘ নাম্বারে ডিরেক্টলি চলে আসে। তাহলে আমরা দেখো তো এই ক্ষেত্রেও যে পিএইচ এর মানে চেঞ্জ, সেটাকে কি পুরোপুরি রেজিস্ট করে ফেললাম না? আসলে আমরা করিনি, বাফার দ্রবণটা এভাবে কাজ করে আর কি। চল এবার সামনের দিকে যাই। এক্ষেত্রে দেখো আমি এখন ধরতেছি যে ক্ষারীয় বাফারে আমরা বাইরে থেকে ক্ষার যোগ করতেছি, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড। তখন কি হবে? অতিরিক্ত OH মাইনাস আমি যোগ করে দিচ্ছি। আল্লাহ, OH বেড়ে গেলে তো পিএইচ বেড়ে যাওয়ার কথা, কিন্তু এই পিএইচ এর পরিবর্তনটাকে ও কিভাবে বাধা দিবে সেটাই চলো দেখে ফেলি। আমাদের অতিরিক্ত যেহেতু OH চলে আসছে, OH বেড়ে গেছে, তাহলে এই উভমুখী বিক্রিয়াটা তোমরা বুঝতেই পারতেছো পেছনের দিকে চলে আসবে, এতক্ষণে তোমরা আয়ত্ত করে ফেলারই কথা। তাহলে অ্যামোনিয়াম আয়ন আর OH মাইনাস এরা বিক্রিয়া করে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলবে। এতে কি হইলো? OH মাইনাসের যে প্রভাব, বা এটা কিন্তু বহিরাগত ছিল, কেয়ারফুল কিন্তু, এবার কিন্তু OH মাইনাসটা বাইরে থেকে আসছে। তো আমরা বলতে পারি বহিরাগত OH মাইনাসের প্রভাব প্রশমিত করো। বহিরাগত OH মাইনাসের প্রভাব প্রশমিতকরণ। এন্ড তোমরা বলবা ভাইয়া এই প্রশমিত করতে গিয়ে তো আমি আবার আমার দ্রবণে থাকা অ্যামোনিয়াম আয়নের পরিমাণ কমায় ফেললাম। এই OH মাইনাস না আমার এক্সটার্নাল, বাট অ্যামোনিয়াম আয়ন তো আমার দ্রবণে ছিল, সেটার প্রভাব সমস্যা হয়ে গেল না? সেটা কমে গেল, সমস্যা নেই। ওই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, সে 1000টার মধ্যে 960টা হয়েছিল, আরো কিছু পরিমাণ অবিয়োজিত ছিল, সেখান থেকে যতটুকু এখন ঘাটতি আছে সেটা আবার সাপ্লাই দিয়ে দিচ্ছে এই অ্যামোনিয়াম প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস। তাহলে এখানে বলবো কি আমরা? অ্যামোনিয়াম প্লাসের ঘাটতি পূরণ। কিন্তু সেই ঘাটতি পূরণ করতে যে দেখো তো তুমি আবার কি ঝামেলা করছো। তুমি হচ্ছে এই যে Cl মাইনাস অতিরিক্ত নিয়ে আসছো, সমস্যা নাই। আমার কিন্তু এখানে একটা ক্যাটায়ন ছিল যে ক্ষারটা যোগ করতেছি, ধরো BOH আমাদের ক্ষারটা, তাহলে আমার বি প্লাস আর সেই আমাদের অ্যানায়নটা মিলে BCl তৈরি করে ফেললো, এবং এতে করে কিন্তু আমরা Cl মাইনাসের আধিক্য প্রশমন করে ফেললাম। তাহলে দেখো ঠিক এভাবেই একটা বাফার দ্রবণ পিএইচ এর মানের পরিবর্তনটাকে কিন্তু বাধা দিতেছে। বুঝতে পারলাম কিনা? এবং এই ক্রিয়া কৌশল আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঘ নাম্বারে আসবেই আসবে। আশা করি সবাই ক্লিয়ার। এবার চলো আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করা শুরু করি। আচ্ছা, আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 23-এর। এক্ষেত্রে দেখো কোয়েশ্চেনে কি কি দেওয়া আছে, আমাদেরকে নাম দিয়ে দেয় নাই অ্যাসিডটা, দেওয়া আছে এইচ এ, এটা দিয়ে কিন্তু একটা অ্যাসিড বোঝাচ্ছে, আর MOH দিয়ে একটা বেসকে বোঝাচ্ছে। এবং অ্যাসিড ক্ষার যখন একসাথে তুমি মিশ্রিত করবা, এই আইডিয়াটা কিন্তু মাথায় চলে আসতে হবে যে এক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রশমন বিক্রিয়া ঘটবে। আমরা ক্লাসের শুরুতেই বাফার দ্রবণের ডেফিনেশন জানার পরেই এরকম টাইপের একটা ম্যাথ করেছিলাম ডিউর থেকে, একটা MCQ টাইপের। ওইখানে কিন্তু এই টাইপের একটা কোয়েশ্চেন ছিল। তাহলে প্রশমন বিক্রিয়াটা আগে করে ফেলতে হবে। এই ক্ষেত্রে বিক্রিয়াটা তাহলে কেমন হবে ভাই, যদি লিখে ফেলি যে আমাদের অ্যাসিডটা ধরো এইচ এ, তার সাথে বিক্রিয়াটা করতেছে BOH। আমরা মূলনীতিটা কি বলছিলাম? অ্যাসিডের হাইড্রোজেন ক্ষারের ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে। এই হচ্ছে অ্যাসিডের হাইড্রোজেন, আর এই হচ্ছে ক্ষারের ধাতু। ক্ষারের ধাতু যে অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিবে, অর্থাৎ বসে যাবে BA, আর ওই ক্ষেত্রে আমাদের পানি তৈরি হয়ে যাবে। বলো ক্লিয়ার কিনা? এখন বিক্রিয়ার শুরুতে ভাই যদি ধরে নিই এটা হচ্ছে 0 সেকেন্ড সময়, আর এটা হচ্ছে ঠিক ইকুইলিব্রিয়াম অর্থাৎ বিক্রিয়ার পরে। আর আমরা অ্যানালাইসিস করি পরিমাণগুলো নিয়ে কি কি হচ্ছে। শুরুতে দেখো আমি যদি আবার মিলিমোলে ক্যালকুলেশনটা করি, ছিল হচ্ছে 0.2 ইন্টু 60 মিলি ml আছে, তাই ভাইয়া আনসারটা লিখছি কিন্তু মিলিমোলে। N ইকুয়ালস টু সি ইন্টু ভি। সি কে আমি রাখছি হচ্ছে মোল পার লিটারে, আর ভি কে রাখছি হচ্ছে আমি ml এ, তাই কিন্তু আমি মোলের এককটা পাবো মিলিমোল। বুঝতে পারছো? তাই এখানে 0.2 ইন্টু 60, আর BOA ছিল 40 ইন্টু 0.2, এত মিলিমোল। বলো তো এক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক কে হবে? অবশ্যই BOH, যার পরিমাণটা কম আছে। এবং এরা 1:1 রেশিওতে যেহেতু বিক্রিয়া করে, আমার প্রথম অংশ থেকে ভেঙে যাবে কত? 0.2 ইন্টু 60, এটার থেকে বিয়োগ যাবে 0.2 ইন্টু 40, এই, আর ওইটা থেকে তো 0.2 ইন্টু 40, ওটার পুরো পরিমাণটা বিয়োগ যাচ্ছেই এই। আর তাহলে এখানে তৈরি হবে 40 ইন্টু 0.2, পানিও তৈরি হবে, যেটা অতটা বড় ফ্যাক্টর না, 40 ইন্টু 0.2। তাহলে দেখো তো কি অবশিষ্ট থাকতেছে, এখানে অবশিষ্ট থাকতেছে 0.2 ইন্টু 20, এত মিলিমোল। এরপর আমাদের BOH কিন্তু অবশিষ্ট থাকে না, জিরো হয়ে যায়। এখানে থাকতেছে হচ্ছে, যদি তুমি গুণ করে দাও, কত? 8 মিলিমোল। এক্ষেত্রেও থাকতেছে 8 মিলিমোল। তাহলে এই ক্ষেত্রে হয়ে গেছে কিন্তু 2 মিলিমোল। বলো ক্লিয়ার কিনা? ইররেসপেক্টিভ অফ কতটুকু পরিমাণ অবশিষ্ট আছে, এই মুহূর্তে মিশ্রণে কি কি অবশিষ্ট আছে বলো তো? আমার এইচ এ আছে 2 মিলিমোল, আর বি এ আছে 8 মিলিমোল। একটু লক্ষ্য করে দেখো তো, এই এইচ এ হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড, আর বি এটা কি? তারই অনুবন্ধী ক্ষারের লবণ। অনুবন্ধী ক্ষারের লবণ। তাহলে এদের মিশ্রণ যদি একসাথে থাকে, এরা যদি মিশ্রণে একসাথে থাকে, সেটা অবশ্যই কি একটা বাফার তৈরি করবে না? অর্থাৎ এই দুইটা কিন্তু একসাথে আমাদের অম্লীয় বাফার তৈরি করবে। এক্ষেত্রে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় ভাইয়া এর অনুবন্ধীটা কিভাবে ও হয়, তাহলে দেখো তো ভাইয়া একটু লিখি। এইচ এ এটা ছিল অ্যাসিডটা,
ও কিভাবে ডিসোসিয়েট হবে, এইচ প্লাস আর এ মাইনাস হিসেবে। তাহলে এটা যদি আমাদের অ্যাসিড হয়, এইচ প্লাস ছাড়ার পরে এ মাইনাসটাই হবে কি বলতো, কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষার। সেই কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারেরই সল্ট, এই কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারেরই সল্টটা কি আমাদের বিএইচএস ক্যাটায়নটার সাথে যুক্ত হয়ে, বাস। যেহেতু এটা একটা বাফার দ্রবণ, সেই দ্রবণে তুমি যদি সামান্য ক্ষার যোগ করো তাহলে কি পিএইচ এর মান পরিবর্তন হবে না, এবং না দিয়ে আমার আনসারটা বিশ্লেষণ করতে বলছে। অর্থাৎ এক্ষেত্রে একটা অম্লীয় বাফার দ্রবণে ক্ষার যোগ করলে সেটা কিভাবে পিএইচ এর মানের এগেইনস্টে রেজিস্ট করে সেই ক্রিয়া কৌশলটা তোমার লিখতে হবে। অর্থাৎ আমরা এই যে পড়ে আসছিলাম যে একটা অম্লীয় দ্রবণে আমরা বাইরে থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড বা একটা ক্ষার যোগ করতেছি, সেক্ষেত্রে যে ক্রিয়া কৌশলটা তোমাদেরকে এইটা লিখতে হবে। তো প্রথমে হচ্ছে ওই ম্যাথটা করে দেখাইতে হবে কে কতটুকু অবশিষ্ট আছে, দেন হচ্ছে তোমাদের ওই ক্রিয়া কৌশলটা লিখতে হবে, কারণ কি এটা একটা বাফার দ্রবণ। বলো ক্লিয়ার কিনা? এবং এই টাইপের ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রিসেন্টলি 23 বোর্ডে চলে আসছে, ঢাকা বোর্ড 24-এর জন্য কিন্তু, বা যে কোনো বোর্ডে 24 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষা যারা দিই। চলো আমরা এর পরের ম্যাথটায় চলে যাই। দেখো তো এই ম্যাথটাতে কি বলছে, বললো সি পাত্রের দ্রবণটি পিএইচ পরিবর্তনে বাধা সৃষ্টি করতে পারবে কি। সিতে দেখো তো কি দেওয়া আছে, দ্বিক্ষারকীয় অ্যাসিডের দ্রবণ। এক্ষেত্রে হয়তো লিখতে ভুল হয়েছে, বুঝছো, কোয়েশ্চেনটাতে আমি উঠাইতে ভুল করছি, এখানে হবে বি পাত্রের দ্রবণ, কারণ আমি দুইটা মিশ্রিত করছি এক জায়গায় বি পাত্রে, কোয়েশ্চেনটা টাইপিং মিস্টেক আছে, তাহলে একটু কারেকশন করে নাও, যে ক্ষেত্রে হবে হচ্ছে বি পাত্রের দ্রবণ। ঠিক আছে, তো বি পাত্রে আমি এ আর সি কে যোগ করছি। এ কি, এক অম্লীয় ক্ষার। এক অম্লীয় ক্ষার বলতে বোঝানো হয় হচ্ছে, ধরো একটা ক্ষার যে এক অম্লীয়, এক অম্লীয় মানে কি ওএইচ সংখ্যা আছে একটা, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এই টাইপের একটা এক অম্লীয় ক্ষার। আর দ্বিক্ষারকীয় অ্যাসিড দেওয়া আছে। দ্বিক্ষারকীয় অ্যাসিড কে হতে পারে বলতো, যার হচ্ছে দুইটা এইচ প্লাস আছে, ধরো সালফিউরিক অ্যাসিড, এই টাইপের কোনো অ্যাসিড দেওয়া আছে। আমি দ্বিক্ষারকীয় বা এক অম্লীয় এগুলো ডিটেলসে যাব না, জাস্ট চিন্তা করে নাও অ্যাসিডটাকে এভাবে ধরবা আর ক্ষারটাকে এভাবে ধরবা। তাহলে আসো এটার রেসপেক্টে আমরা এখন ম্যাথটা করা শুরু করি। আচ্ছা, তাহলে দেখো বি পাত্রে যেহেতু একটা অ্যাসিড এবং ক্ষার যোগ করা হচ্ছে, অবশ্যই এক্ষেত্রেও আগের মতো আমাদের প্রশমন বিক্রিয়াটা ঘটবে। তাহলে সেই প্রশমন বিক্রিয়াটাকে লিখে ফেলতে হবে। তাহলে ধরো ভাই এটাকে ধরতেছি হচ্ছে একটা ক্ষারের মতো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ভাইয়া ধরে নিচ্ছি, তোমরা চাইলে এরকম লিখতে পারো আগের মতো, যে এটা হচ্ছে কি হতে পারে, এক অম্লীয় যেহেতু ক্ষার বিওএইচ বা এমওএইচ আগের ম্যাথটায় ছিল, আর এটাকে আমি এইচ এ না লিখে লিখতেছি H2A, কারণ ওর মধ্যে এইচ প্লাস থাকবে দুইটা। বুঝতে পারছো কিনা? তাহলে আসলে এবার বিক্রিয়াটা ভাইয়া লিখি, যে H2A যোগ হচ্ছে আমাদের বিওএইচ, এরা বিক্রিয়া করে কি তৈরি করবে আমরা শিখছিলাম প্রশমন বিক্রিয়ার মূলনীতি, ক্ষারের ধাতু এসে অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, এই যে ক্ষারের ধাতু বি, তাহলে বি যে হাইড্রোজেনটা জায়গায় বসে যাবে, অর্থাৎ প্রতিস্থাপন করবে, তাহলে হয়ে যাবে কি, যেহেতু দুইটা ছিল যোজনী, B2A প্লাস এখানে যাবে H2O, তাহলে এখানে কিন্তু তোমার 2 দিতে হবে সমতার জন্য, আর বি থেকে দুইটা আসতে থেকে এখানে 2 দিতে হবে। বলো ক্লিয়ার কিনা? পুরোটা সমতাকরণটা করে দেখো, পুরোপুরি ক্লিয়ার, মানে ঠিকঠাকই আছে। এবার আসো ভাইয়া ধরে নিই এটা হচ্ছে বিক্রিয়ার শুরুতে T=0, আর পরে ধরলাম বিক্রিয়ার পরে সাম্য অবস্থায় কি হবে সেটা অ্যানালাইসিসটা করার ট্রাই করি। দেখো তো শুরুতে ক্ষারটা কতটুকু ছিল আমাদের, ক্ষারটা ছিল হচ্ছে আমাদের 0.01 মোলার আর 1.5 লিটার। তাহলে ভাইয়া লিখতেছি 0.01 ইন্টু হচ্ছে 1.5, এত কিন্তু মোলে আসছে, এটা হচ্ছে ইনিশিয়ালি ছিল। আর পরেরটা দেখো অ্যাসিডটা দেওয়া আছে হচ্ছে 250, তাহলে যেহেতু ওটাকে লিটার নিয়ে গেছে এটাও লিটার নিলাম, 0.25 ইন্টু হচ্ছে 10⁻³ এত মোল। বুঝতে পারলাম কিন্তু, তাহলে এটা চলে আসবে হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻⁴ এত মোল। দেখো তো এখন এখানে লিমিটিং বিক্রিয়কটাকে এখানে কেয়ারফুল, কিন্তু ওর 1 মোলের সাথে এর কিন্তু 2 মোল রিঅ্যাক্ট করে, বুঝতেছো তো? লিমিটিং বিক্রিয়কটা এভাবে তুলনা করো, n অফ H2A ডিভাইড বাই 1, কারণ ওর 1 মোল, আর ওই পাশে নাও n অফ BOH ডিভাইডেড বাই 2 করো, কারণ ওর কিন্তু 2 মোল বিক্রিয়া করতেছে। করলে দেখবা কত আসতেছে ভাই, যদি ক্যালকুলেশনটা করে বলি, 0.01 ইন্টু 1.5 ডিভাইড বাই যদি 2 করে দিই, এটা আসতেছে হচ্ছে 7.5 ইন্টু 10⁻⁻³ আর এরা তো আসতেছিল কত, 2.5 ইন্টু 10⁻⁴। দেখে বোঝাই যাচ্ছে যে অ্যাসিডের ভ্যালুটা কিন্তু কম, অর্থাৎ এক্ষেত্রে অ্যাসিডটাই হবে কিন্তু লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারতেছি? তাহলে অ্যাসিড যদি আমাদের লিমিটিং বিক্রিয়ক হয়, আমার কতটুকু বিক্রিয়া থেকে ভেঙে যাবে, চলো লেখা ট্রাই করি, আমি একটু অন্য কালার নেই, যে 2.5 ইন্টু 10⁻⁴ ওর সমপরিমাণ ভেঙে যাবে, কারণ অ্যাসিডটা হচ্ছে এক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক। তাহলে ক্ষারের থেকে কতটুকু ভাঙবে, ক্ষার আসতেছিল হচ্ছে 0.01 ইন্টু 1.5, ওই দুটা গুণ করলে চলে আসতে হচ্ছে 0.01 ইন্টু 1.5 আসতে হচ্ছে 0.015। 0.015 এখান থেকে মাইনাস করতে হবে কিন্তু 2 ইন্টু 2.5 10⁻⁴। এটা সবাই বুঝতে পারছো কিনা ভাইয়াকে বলো? কেন দ্বিগুণ করলাম, কারণ অ্যাসিডটার 1 মোলের সাথে ক্ষারের 2 মোল বিক্রিয়া করে, তাহলে অ্যাসিডের 2.5 ইন্টু 10⁻⁴ এর সাথে ক্ষারের কি 2 ইন্টু অত বিক্রিয়া করবে না বলো, এই জন্য অত অংশ ভেঙে গেছে, এবং তৈরি হচ্ছে কিন্তু আবার একই, যে জাস্ট 2.5
ইন্টু 10⁻⁴, বাট পানি দেখো তৈরি হচ্ছে 2 মোল, অর্থাৎ 2 ইন্টু 2.5 ইন্টু 10⁻⁴। সো বিক্রিয়ার পরে দেখো এখন অ্যাসিডটার পরিমাণ হয়ে গেছে 0, ক্ষারটা থাকতেছে কতটুকু, বিয়োগটা যদি ভাইয়া করি এত থেকে মাইনাস করব 2 ইন্টু 2.5 10⁻⁴, বিয়োগটা করার পর আসতেছে হচ্ছে 0.0145, আর এখানে তো 2.5 10⁻⁴ আছেই, আর এটা হয়ে গেছে 5 ইন্টু 10⁻⁴। একটু লক্ষ্য করে দেখো দ্রবণে এখন কোনো অ্যাসিড অবশিষ্ট নাই, আমার দ্রবণে আছে হচ্ছে BOH আর থাকতেছে হচ্ছে B2A। একটু বলো তো লক্ষ্য করে, একটা ক্ষার আমি যদি চিন্তা করি, প্রথমটা হচ্ছে একটা দুর্বল ক্ষার, এটা যদি ভাইয়া চিন্তা করে নি, এটা হচ্ছে একটা দুর্বল ক্ষার। তুমি বলতে পারো ভাইয়া ক্ষারটাকে কেন দুর্বল চিন্তা করলেন, কারণ আমাদের বাফার হতে হলে কিন্তু অ্যাসিড বা ক্ষার যে থাকবে তাকে দুর্বল হতে হবে। তাহলে এটা যদি একটা দুর্বল ক্ষার হয়, এটা কি তার অনুবন্ধী অ্যাসিডের লবণ না? অনুবন্ধী অ্যাসিডের লবণ। বলতে পারবে ভাই কিভাবে, দেখো তো BOH, ওর থেকে ও B প্লাস আর OH মাইনাস হয়ে যায়, তাহলে এই B প্লাসটা কি ওর অনুবন্ধী অ্যাসিড না? অনুবন্ধী অ্যাসিড, সেই অনুবন্ধী অ্যাসিডের লবণটা দেওয়া আছে। তাহলে এই ম্যাথটা করে আমরা বুঝতে পারি হ্যাঁ দ্রবণে হচ্ছে আমার একটা ক্ষার বা দুর্বল ক্ষার এবং তার অনুবন্ধী লবণ অবশিষ্ট আছে, তাহলে অবশ্যই এটা একটা ক্ষারীয় বাফার হবে। এক্ষেত্রে দুর্বল হিসেবে কে আছে, ক্ষার, তাই এই দ্রবণটা হবে হচ্ছে একটা ক্ষারীয় বাফার। বুঝতে পারছি কিনা? দ্রবণে কারা অবশিষ্ট ছিল দেখো ভাই, আবার মার্ক করি, এই যে হোয়াইট মার্ক গুলো হচ্ছে অবশিষ্ট, এই এই পানি নিয়ে তো আমাদের ডিল করার কিছু নাই, অ্যাসিডটা শেষ হয়ে গেছে বাস, এন্ড এই দুজন অবশিষ্ট থাকতেছিল যারা একসাথে একটা ক্ষারীয় বাফার তৈরি করতেছে। তাহলে আমরা কি বলি যে একটা বাফার দ্রবণ কি পিএইচ পরিবর্তনে বাধা সৃষ্টি করতে পারবে না? অবশ্যই পারবে। একটা ক্ষারীয় বাফার কিভাবে পিএইচ পরিবর্তনে বাধা সৃষ্টি করে এটা কিন্তু আগের দুইটা স্লাইডে আমরা সুন্দর করে শিখছি, তোমরা সেটাই ব্যাখ্যা করে দিবা। ভাইয়া যদি একটু পেছনে যে তোমাদেরকে দেখাই, এই যে আমরা ক্ষারীয় দ্রবণে যে ক্রিয়া কৌশলটা পড়ছি এটা হচ্ছে অম্লীয় বাফারটা, আমরা ক্ষারীয় বাফারে যে ক্রিয়া কৌশল সেটা ব্যাখ্যা করে আসবো। ক্ষারীয় বাফারে তুমি অ্যাসিড যোগ করলে কি হয়, আর ক্ষারীয় বাফারে ক্ষার যোগ করলে কি হয়, বুঝতে পারছি কিনা? এবার চলো আমরা পরের সিকিউটায় চলে যাই। আচ্ছা, এক্ষেত্রে যে সিকিউটা আছে লক্ষ্য করো, এখানে আমাদের কি বলছে, ডি ও ই এর মধ্যে কোন দ্রবণটি বাফার দ্রবণ হিসেবে কাজ করবে। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের দুইটা আলাদা আলাদা পাত্র আছে, একটা ডি একটা ই। ডি তে বলা হয়েছে এক্স এবং ওয়াই এর মধ্যে তুলনা করতে, এক্স এবং ওয়াই এর মিশ্রণ, আর ই কে বলা হয়েছে ওয়াই এবং জেড এর মিশ্রণ। তাহলে চলো আমরা প্রথমে ডি পাত্র নিয়ে ম্যাথটা করি বা কাজগুলো করি, অ্যানালাইসিসটা করি। দেখো তো এক্স কি একটা দুর্বল অ্যাসিড না, কারণ অ্যাসিডটার বিয়োজন ধ্রুবক বা কে এর ভ্যালু দেওয়া আছে যেটা কিনা খুবই ছোট, সেখান থেকে আমরা একটা আইডিয়া করতে পারি যেটা একটা দুর্বল অ্যাসিড। আর ওয়াই এর জন্য তো ডিরেক্টলি বলাই আছে এটা একটা তীব্র ক্ষার, কারণ আলটিমেটলি একটা অ্যাসিড আর একটা ক্ষার যদি একটা মিশ্রণে থাকে অবশ্যই সেটা একটা প্রশমন বিক্রিয়া করবে। সেই বিক্রিয়াটা চলো আমরা করা শুরু করি। আর যদি এটাকে বাফার হতে হয়, এতটুকু আইডিয়া হয়তো হয়ে যাবার কথা, এই তীব্র ক্ষারটাকে কিন্তু শেষ হয়ে যেতে হবে বিক্রিয়া করে। তাহলে চলো আমরা করে দেখি সেই জিনিসটা হচ্ছে কিনা। আমাদের অ্যাসিড আর এই ধরো ক্ষারটা, এরা বিক্রিয়া করে কি তৈরি করবে, অ্যাসিডের হাইড্রোজেন ক্ষারের ধাতু বা এম দ্বারা এক্ষেত্রে প্রতিস্থাপিত হবে। তাহলে হয়ে যাবে এম এ, আর এম এর যোজনী যেহেতু 3, তাহলে এখানে কিন্তু MA3 হয়ে যাবে। আর আমাদের পানি তো ছিলই, পানিটা দেখো 3 অণু দিলে, আর এখানে অ্যাসিডের মোল সংখ্যা 3 অণু দিলে কিন্তু আমাদের সমতাকরণ হয়ে যাচ্ছে। তাহলে এখন ধরো এটা হচ্ছে টাইমের শুরুতে বা বিক্রিয়ার শুরুতে, আর এক্ষেত্রে হচ্ছে বিক্রিয়ার পর বা সাম্যাবস্থা কি হবে সেটা আমি লিখতে চাই। চলো শুরু করি। শুরুতে দেখো অ্যাসিডটা কতটুকু দেওয়া ছিল, 0.2 ইন্টু হচ্ছে 0.1, তাহলে এখান থেকে আমরা মোলে লিখতে পারি 0.02 এত মোল গেল। আর ক্ষারেরটা দেওয়া আছে 0.05 ইন্টু হচ্ছে 0.1, এখান থেকে কিন্তু চলে আসে 5 ইন্টু 10⁻³ এত মোল। দেন এটা তো শুরুতে ছিল না। আমাদের এখন ডিসিশন নিতে হবে কে লিমিটিং বিক্রিয়ক। ভাইয়া কি শিখাইলাম একটু আগে, যে অ্যাসিডটা লিখো এন অফ এইচ এ, ওর যেহেতু 3 মোল বিক্রিয়া করতেছে ডিভাইডেড বাই 3 দাও। ক্ষারের বেলায় দেখো 1 মোলই বিক্রিয়া করতেছে, তাই এন অফ MOH3 ডিভাইডেড বাই কি 1, এই দুটা ভ্যালু বের করে দেখো কত আসে। আমি যদি অ্যাসিডেরটা বের করি ক্যালকুলেট করে, 0.02 ডিভাইডেড বাই 3, এটা করলে চলে আসতেছে আমাদের 6.67 ইন্টু 10⁻³ আর ক্ষারেরটা তো সরাসরি আমাদের দেওয়াই আছে 5 ইন্টু 10⁻³। বলো তো কে ছোট? অবশ্যই ক্ষারটা এক্ষেত্রে ছোট না, তাহলে যার ভ্যালুটা কম সেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লিমিটিং বিক্রিয়ক। তাহলে এক্ষেত্রে ক্ষারটা হবে লিমিটিং বিক্রিয়ক। তাইলে আমরা কি করব, 5 ইন্টু 10⁻³ ক্ষারটা ভেঙে যাবে 5 ইন্টু 10⁻³ সম্পূর্ণ ভেঙে যাবে, কারণ ও হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে অ্যাসিডের থেকে কতটুকু ভাঙবে বলো তো, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল। 3 ইন্টু 5 ইন্টু 10⁻³। এটা কেন হইলো বলতো, কারণ ক্ষারের 1 মোলের সাথে অ্যাসিডের 3 মোল বিক্রিয়া করে। লক্ষ্য করো, ক্ষারের 1 মোলের সাথে অ্যাসিডের 3 মোল বিক্রিয়া করে। তাহলে ক্ষারের 5 ইন্টু 10⁻³ মোলের সাথে অ্যাসিডের কয় মোল বিক্রিয়া করবে, 3 ইন্টু 5 ইন্টু 10⁻³ না বলো, সেই কারণেই এই 3 দ্বারা গুণ হয়েছে। একইভাবে দেখো এক্ষেত্রে MAC এটা 1 মোলই তৈরি হইতেছে, তাই এটা 5 ইন্টু 10⁻³ আসবে, বাট পানি কিন্তু 3 ইন্টু 5 ইন্টু 10⁻³ চলে আসবে। এবার ভাইয়া দেখি কারা কারা অবশিষ্ট আছে।
এক্ষেত্রে যদি ক্যালকুলেশনটা করি 0.02 মাইনাস করতে হচ্ছে 15 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা করলে চলে আসতেছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আর এক্ষেত্রে আমার খারটা দেখো 0 হয়ে গেল বা থাকলো না, আর লবণটা তো ছিল এতটুকু, আবার আমাদের পানি ছিল এতটুকু। একটু লক্ষ্য করে দেখো তো আমাদের যে তীব্র ক্ষার, সে কি মিশ্রণে আর থাকলো না? তীব্র ক্ষার কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তাহলে কে কে আছে আমার? এইচ এ আছে এবং MA3 আছে। বলো তো এটা কি একটা দুর্বল অ্যাসিড না? এটা একটা দুর্বল অ্যাসিড এবং নিচেরটা দেখো সেই দুর্বল অ্যাসিডের অনুবন্ধী লবণ। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? একটা বাফার দ্রবণ কিন্তু বলতে পারি। অনেকে বলবো ভাইয়া MA3 কিভাবে ওর অনুবন্ধী হয়? লক্ষ্য করো তো এইচ এ কিভাবে ভাঙবে? এইচ প্লাস আর এ মাইনাস, এই এ মাইনাসটা দিয়েই তো আমাদের এই MA3 লবণটা তৈরি হয়েছে। তাহলে অবশ্যই কে ক্ষেত্রে একটা দুর্বল অ্যাসিড আর তার অনুবন্ধী আছে, অর্থাৎ বি পাত্রটা কিন্তু একটা বাফার দ্রবণ হিসেবে কাজ করবে, এটা সত্য। কিন্তু আমাদের ম্যাথ এখনো আংশিক হয়েছে। এবার আমাদের ই এর ক্ষেত্রে তুলনাটা করতে হবে বা সেম ম্যাথটা করতে হবে, কারণ ইতে দেখো বলে দেওয়া আছে কি এখন আমাদের জেড পাত্র নিতে হবে, ওয়াই এর সাথে জেড। সো এখন অ্যাসিড হিসেবে কাজ করবে হচ্ছে এইচডি। তাহলে ভাই যদি আবার বিক্রিয়াটা শুরুতে লিখে ফেলি যে আমাদের MOH3 বিক্রিয়া করতেছে কার সাথে? এবার এইচডি এর সাথে, অন্য আরেকটা অ্যাসিডের সাথে। এই বিক্রিয়া আবার দেখো ক্ষারের ধাতু অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলো। এম এর যোজনী যেহেতু 3, তাই MD3 প্লাস হচ্ছে পানি, সমতাকরণ করো, পানির সামনে 3 বসবে আর অ্যাসিডের সামনে 3 বসবে। ধর এটা হচ্ছে বিক্রিয়ার শুরুতে, আর বিক্রিয়ার পর আমাদের সাম্যাবস্থা কি হবে আমি সেটা লিখতে চাই। তাহলে চলো ক্যালকুলেশনটা করি। আমাদের ইনিশিয়ালি ক্ষারটা আমরা একটু আগে করে দেখছিলাম 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ছিল। অ্যাসিডটা এখন দেখো তো কত আসবে? 0.01, সরি 0.1 ইন্টু 0.1, তাহলে চলে আসবে 0.01। এটা তো ছিলই না। এবার আমাদের লিমিটিং বিক্রিয়ক চেক করতে হবে। কিভাবে করব? এন অফ এই যে অ্যাসিডটা ডিভাইডেড বাই ওর 3 অণু বিক্রিয়া করতেছে, তাই 3 দ্বারা আমি ভাগ করলাম। আর এন অফ MOH3 এক অণু বিক্রিয়া করতেছে, তো 1 দ্বারা ভাগ করা না করা একই কথা। ভ্যালুগুলো কত আসে বলো তো? ভাই যদি প্রথমটা করি 0.01 ডিভাইডেড বাই 3, এটা চলে আসতেছে হচ্ছে 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আর ক্ষারটা তো 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এবার বলো তো কে ছোট? অবশ্যই অ্যাসিডের ভ্যালুটা ছোট, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের ই পাত্রে অ্যাসিডটা হবে লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ 0.01 থেকে 0.01ই ভেঙে যাবে। যে লিমিটিং বিক্রিয়ক হয় তার সম্পূর্ণ পরিমাণটাই ভেঙে যায়। তাহলে বলো তো ক্ষারের বেলায় কতটুকু ভাঙবে? এটা কিন্তু একটু ক্রিটিক্যাল। কেন? অ্যাসিডের 3 মোলের সাথে ক্ষারের কিন্তু 1 মোল বিক্রিয়া করে, তাই এখানে ভেঙে যাবে 0.01 ডিভাইডেড বাই 3। এটা অনেকের হজম হবে না, তাই দেখো ভাই আলাদা করে বলে দিই। অ্যাসিডের 3 মোলের সাথে ক্ষারের বিক্রিয়া করে 1 মোল, তাহলে অ্যাসিডের 1 মোলের সাথে ক্ষারের বিক্রিয়া করবে 1/3, ঐকিক নিয়ম। সুতরাং অ্যাসিডের 0.01 মোলের সাথে ক্ষারের বিক্রিয়া করবে 0.01 ডিভাইডেড বাই 3। বলো বুঝতে পারছি কিনা এবার? যেহেতু এটাও 1 মোল, তাইলে হয়ে যাবে 0.01 ডিভাইডেড বাই 3, কিন্তু পানি হয়ে যাবে 0.01। এন্ড ক্যালকুলেশনটা করে বলি ভাইয়া কত আসতেছে। আমি যদি কালারটা চেঞ্জ করি, দেখো প্রথমটা আসতেছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, মাইনাস হচ্ছে 0.01 বাই 3, তাহলে প্রথমটা আমাদের চলে আসতেছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -3। পরেরটাতে অ্যাসিডটা শেষই হয়ে গেল, আর এগুলো রেসপেক্টিভ পরিমাণ মনে করো আছে, এটা নিয়ে আমাদের তেমন কাজ নেই। তাহলে এখন দেখো আমার দ্রবণে তীব্র ক্ষারটা কিন্তু অবশিষ্ট আছে। দ্রবণে দেখো তীব্র ক্ষারটা অ্যাভেলেবল। আমার কিন্তু অ্যাসিড শেষ হয়ে গেছে, দুর্বল অ্যাসিড। তাহলে আছে কি MOH3, যেটা কিন্তু একটা তীব্র ক্ষার। আর বলতো কোন বাফার দ্রবণে কি তীব্র ক্ষার থাকতে পারে নাকি দুর্বল ক্ষার নিতে হয়? তীব্র ক্ষার আর তার লবণ আছে, তাইলে কিন্তু এটা কোনোভাবেই বাফার দ্রবণ হবে না। তাহলে আমরা বলতে পারি কি যে ই পাত্র কিন্তু বাফার নয়। তাহলে ডি নাম্বারটা বাফার ছিল, বাট ই পাত্রটা আমাদের বাফার হচ্ছে না। ক্লিয়ার হয়েছি আমরা? এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল ছিল, দুইটা ম্যাথ একটা ম্যাথের মধ্যে দিয়ে দিছিল বরিশাল বল 23-এ। বুঝতে পারছি? এটা যারা ভালো মতো বুঝবে তাহলে মোটামুটি বাফারের কনসেপ্টটা ভালো মতো ক্যাচে চলে আসবে। বুঝতে পারছি? এবার চলো আমরা পরের বোর্ড ঢাকা বোর্ডে চলে যাই। ঢাকা বোর্ডের ম্যাথটা করে ফেলি, ঢাকা বোর্ড 22। এক্ষেত্রে দেখো আমার গ নাম্বারে বলছে সি পাত্রে বিদ্যমান মিশ্রণের পিএইচ গণনার মাধ্যমে নির্ণয় করো। মিশ্রণের প্রকৃতি আমাদের বের করতে বলছে, কিন্তু পিএইচ বের করার মাধ্যমে, মানে আমাদের পিএইচ ভ্যালুটা বের করতে হবে। দেখো তো সিতে কি কি দেওয়া আছে? এ এবং বি পাত্রের মিশ্রণ। এ এবং বি কি? আবার সেই প্রশমন বিক্রিয়া, আবার সেই অ্যাসিড আর ক্ষার। তাহলে চলো আমরা এতক্ষণে ম্যাচিউর হয়েই গেছি এই বিক্রিয়াগুলো করার জন্য বা ম্যাথগুলো করার জন্য, করে ফেলি। এইচ এ প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা বিক্রিয়া করবে। এক্ষেত্রে একটা নাম দিয়ে দিচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাও দেখো তোমার পারার কথা। ক্ষারের এই যে ধাতু সোডিয়াম, সে অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিবে Na, আর পরে পানি হয়ে যাবে। এক্ষেত্রে যেহেতু সবগুলো একযোজি, সো 1 1 1 করে বসে যাবে, আর দেওয়ার কিছু নেই। সো এটা ধর আমার শুরুতে টি ইকুয়ালস টু 0, দেন হচ্ছে সাম্যাবস্থা ইকুইলিব্রিয়ামে কি হবে সেটা আমি লিখতে চাই। চলো একটা ভিন্ন কালি নিই। দেন অ্যাসিডটা ছিল কতটুকু? 0.14 ইন্টু হচ্ছে 0.1, এত মোল হলো অ্যাসিডটা ছিল ইনিশিয়ালি। আর ক্ষারটা কতটুকু ছিল লক্ষ্য করো, 0.03 ইন্টু হচ্ছে 0.2, এত মোল ইনিশিয়ালি ছিল। নাই নাই। তাহলে কে লিমিটিং বিক্রিয়ক? আবার ভাইয়ের মতো চেক করো। NaOH ডিভাইড বাই 1, 1 দ্বারা ভাগ করা আসলে কিছু নাই। N অফ H এ ডিভাইড বাই 1। ভাইয়া করে বলি কোনটা কত আসতেছে। একটা আসতেছে হচ্ছে অ্যাসিডেরটা 0.014, আর ক্ষারেরটা আসবে 0.03 ইন্টু 0.2, গুণ করলে চলে আসতেছে
0.006। বলতো কে ছোট? অবশ্যই ক্ষারটা ছোট, তাহলে ক্ষারটাই হবে এক্ষেত্রে আমাদের লিমিটিং বিক্রিয়ক। তাহলে ক্ষারের পরিমাণটা বিয়োগ যাবে, লিখে ফেলি 0.014 মাইনাস যাবে 0.006। এই যেহেতু একের রেশিওতে বিক্রিয়া করে, দুইটা হুবহু সেম, 0.006 মাইনাস 0.006, বাস। আর তৈরি হবে কি 0.006, পানিও তৈরি হবে 0.006। তো দেখো তো আলটিমেটলি কি হয়ে গেল, 0.014 মাইনাস হচ্ছে 0.006 হয়ে যাচ্ছে 0.008। এটা তো হয়ে গেল জিরো, আমার এখানে থাকতেছে 0.006, এটা হয়ে গেছে 0.006। তাহলে দেখো তো এটা কি একটা বাফার দ্রবণ না? কেন বাফার দ্রবণ? কারণ স্ট্রং যে ক্ষারটা, সবল ক্ষারটা, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। আমার কে কি অবশিষ্ট আছে? আমাদের কাঙ্ক্ষিত সেই যে দুর্বল অ্যাসিড আর তার অনুবন্ধী লবণ, সেই কিন্তু আছে। দেখো অ্যাসিডটা কিন্তু এভাবে ডিসোসিয়েট হয়, H প্লাস আর A মাইনাসে। তাহলে এটা যদি হয় অ্যাসিড, তাহলে অবশ্যই H প্লাস ছাড়ার পরে A মাইনাসটা কি অনুবন্ধী ক্ষারক না? আর দেখো তো Na সেই অনুবন্ধী ক্ষারকেরই লবণ। তাহলে বুঝে গেলাম কি এটা কিন্তু একটা অম্লীয় বাফার। এখন আমাকে কিন্তু প্রশ্নে পিএইচ বের করতে বলছে। অম্লীয় বাফারের পিএইচ বের করার ফর্মুলা আমরা হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণের মাধ্যমে কিন্তু করতে পারি, দেখে আসছি। এটা কিভাবে বের করে? পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ অফ, উপরে হবে হচ্ছে আমাদের লবণটার ঘনমাত্রা, দেন নিচে হবে হচ্ছে ক্ষার, সরি এক্ষেত্রে যেহেতু অ্যাসিডের পেজ বের করতেছি অ্যাসিডিক বাফারে, তাই হবে কিন্তু অ্যাসিডটার ঘনমাত্রা। চলো করে ফেলি তাইলে। পিকে কিভাবে বের করব? মাইনাস লগ অফ, ওই দেখো কে দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻⁻5। এটা তো ইজি ছিল, বাট এখন হচ্ছে ট্রিকি পার্টটা। দেখো ঘনমাত্রা কতটুকু হবে, আমার তো মোল নাম্বার জানা। দেখো এইচ এর মোল নাম্বার ছিল 0.008। একইভাবে অ্যাসিডের ঘনমাত্রা কত? আচ্ছা ভাইয়া উল্টা লিখে ফেলছি, 0.006 আগে হবে ক্ষারেরটা, নিচে হবে অ্যাসিডেরটা 0.008। বাট ঘনমাত্রা সি ইকুয়ালস টু কি এন বাই ভিএল না? এই ভিটা কত হবে? দেখো ভি কিন্তু তুমি পাত্র দুটোকে মিশ্রিত করছো, অর্থাৎ এখন হয়ে গেছে 140 যোগ 30, অর্থাৎ 170 ml। কেয়ারফুল কিন্তু এখন কিন্তু আয়তনটা হয়ে গেছে 170 ml, লিটার না সরি, 170 ml। বুঝতে পারছি কিনা? তাহলে এখানে দিয়ে দিব 170 ml থেকে লিটার নেওয়ার জন্য 10⁻³ দ্বারা গুণ করো, নিচেও একই জিনিস হবে, সো না করলেও হয়ে যেত আসলে 170 ইন্টু 10⁻³ বাস। এই ক্যালকুলেশনটা করলে যা আসবে তাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এবং তোমরা একটু লক্ষ্য করতে পারো যে আলটিমেটলি মিশ্রণের ঘনমাত্রা তো একই হয়, সো ঘনমাত্রা দেখো কেটেই যায়। সো আমরা চাইলে এই ফর্মুলাটাকে একটু মডিফাই করতে পারি, চাইলে পিকে প্লাস লগ অফ, আমরা শুধু এন অফ সল্ট বাই এন অফ অ্যাসিড সেটাও যদি করি, তাও আমাদের একই আনসার আসবে। কেন? কারণ ঘনমাত্রা কিভাবে পাওয়া যায়? এন বাই ভি করে, দুইজনের ভি তো একই, সো ভি কিন্তু কেটেই যাচ্ছে আলটিমেটলি। বাস এইভাবে হচ্ছে আমরা ম্যাথটা করে দিতে পারি। এতক্ষণ ধরেও কিন্তু আমরা এগুলো করে আসছি, বাট তখন আমাদের পিএইচ বের করতে হতো না, জাস্ট বাফার কিনে এটা চেক করলেই হয়ে যাচ্ছিল। বাট এফার যে ভ্যালুগুলো আসছে সেটা আমি বসাই দিয়ে দেখো বাফারের ঘনমাত্রাটাও, সরি বাফারের পিএইচটাও পেয়ে গেলাম। কিভাবে? এই যে লবণের মোল নাম্বার হচ্ছে এতটুকু অবশিষ্ট মিশ্রণে, এটা হচ্ছে অ্যাসিডের মোল নাম্বার, দেখো ফর্মুলার মধ্যে আমি তাই নিয়ে বসাই দিচ্ছি, আমার কাঙ্ক্ষিত আনসার চলে আসছে। বলো ক্লিয়ার কিনা? এবং দেখো ঘ নাম্বারটা, সি পাত্রে বিদ্যমান মিশ্রণে, অর্থাৎ আমরা যে মিশ্রণটা বের করলাম অম্লীয় বাফার, সেখানে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ মান ধ্রুব থাকার কৌশল, অর্থাৎ অ্যাসিডিক বাফারের ক্রিয়া কৌশল দিয়ে দিচ্ছে। আমরা শিখছি না অ্যাসিডিক বাফারে H প্লাস যোগ করলে কি হবে আর OH মাইনাস যোগ করলে কি হবে, ও কিভাবে সেটার পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে সেটা শিখে আসছি না, ওইটা ব্যাখ্যা করে দিতে হবে। এবং ভাইয়া যেহেতু এইচএসসি 22 ব্যাচে ছিলাম, ভাইয়া এই সিকিউটা আমার এইচএসসি তে আনসার করছিলাম, বুঝছো? একটু পুরোনো মেমোরিজে চলে গেলাম। আচ্ছা চলো এবার আমরা পরের সিকিউতে চলে যাই। আচ্ছা দেখো পরের সিকিউটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 21-এর। এখানে কি বলা হয়েছে? এ পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো। এ পাত্রে কি দেওয়া আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এটা যদিও আমাদের আজকের পড়া না, বাট এগুলো বের করতে হয় এইভাবে যে দুর্বল অ্যাসিড বা ক্ষারের জন্য এটা যেহেতু ক্ষার, তাই আমরা পিওএইচ বের করতে পারবো। সেই পিএইচ এর ফর্মুলা হবে মাইনাস লগ অফ রুট ওভার, এটা আমাদের আজকের পড়া না, তাও ভাইয়া জাস্ট দেখাই দিচ্ছি, কেবি ইন্টু সি। এটা করে দিলে আমরা পিওএইচ পেয়ে যাব। প্রশ্নে কেবি দেওয়া আছে, সিও দেওয়া আছে, পরে পিএইচ আর পিওএইচ যোগ করে তো 14 হয়, জাস্ট 14 থেকে পিওএইচ এর ভ্যালুটা বিয়োগ করে দিলে পিএইচ পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে গ নাম্বারটা। আমরা চাই হচ্ছে ঘ নাম্বারটা করতে। দেখো ঘতে কি বলছে? উদ্দীপকের সি পাত্রের দ্রবণে সামান্য পরিমাণ অম্ল বা ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা। তাহলে চলো তো দেখি সি পাত্রের দ্রবণ অ্যাকচুয়ালি হইছেটা কি। লক্ষ্য করলে দেখবা সি পাত্রের দ্রবণে কিন্তু প্রশমন বিক্রিয়া হচ্ছে। কেন? কারণ এ আর বি কে আমরা যোগ করতেছি। এ তে ছিল হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, আর বি তে কিন্তু একটা অ্যাসিড, তাহলে এক্ষেত্রে হবে প্রশমন বিক্রিয়া। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সাথে আমি যোগ করতেছি HCl, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া। অ্যাসিডের হাইড্রোজেন, ক্ষারের এক্ষেত্রে ধাতু নাই, বাট ধাতুর মতো ক্যাটায়ন আছে, পজিটিভ আয়ন আছে, সেটা দ্বারা প্রতিস্থাপন করে দাও, তাহলে হয়ে যাবে অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে আমাদের পানি। যেহেতু সবাই একযোজি, এই সমতা করার কোনো ধরনের ইস্যু নাই। আমাদের টাইম ধরো শুরুতে আমি ধরে নিলাম 0 সেকেন্ড, এরপরে বিক্রিয়া শেষ হওয়ার পর কি হবে সেটা লিখতে চাই। ইনিশিয়ালি দেখো তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কতটুকু ছিল? 100 ml, মানে হচ্ছে 0.1 ইন্টু হচ্ছে 0.1 এত
মোল হয়ে গেল। HCl ছিল হচ্ছে 0.03 ইন্টু হচ্ছে 0.1 এত মোল। তুমি যদি বের করতে চাও খুবই ইজিলি বের করা যায় যে এখানে HCl টা কম আছে, HCl এর মোল নাম্বারটা, তাহলে ওই হবে লিমিটিং বিক্রিয়ক, তাহলে সেটাই আমরা বিয়োগ করে দিব। 0.01 মাইনাস হচ্ছে 0.003, এখান থেকে 0.003 আসতেছিল, তো 0.003 মাইনাস হচ্ছে 0.003, কারণ 1:1 রেশিওতে বিক্রিয়া করে। এখানে তৈরি হবে 0.003, এখানেও তৈরি হবে 0.003। তাহলে দেখো তো কারা কারা অবশিষ্ট আছে কারেন্টলি মিশ্রণের মধ্যে। অবশ্যই আমাদের, এটা যদি আমি বিয়োগটা করে দিই আসবে হচ্ছে 0.007 খুব সম্ভবত, তাও ভাইয়া করে বলি। এটা আসতেছে, হ্যাঁ, 0.007 চলে আসছে, এটা তো 0 হয়ে গেছে। এটা দেখো 0.003, এটা আসছে কত, 0.003। তাহলে দেখো আমাদের অবশিষ্ট আছে একটা অনুবন্ধী একটা ক্ষার আর তার অনুবন্ধী লবণটা। তাহলে এটা কি হয়ে গেল, একটা ক্ষারীয় বাফার না? এই বাফারটার ডেফিনেশন বা উদাহরণ তো আমরা একদম শুরুতেই দেখে আসছি। এই বাফারে যদি আমি অ্যাসিড বা ক্ষার যোগ করি, সেটা কি পিএইচ চেঞ্জ হবে? না। ওই না হওয়ার কৌশলটা এখানে ব্যাখ্যা করতে হবে, বা ক্রিয়া কৌশলটা। ধরো এই দ্রবণে আমাদের পিএইচ বের করতে বললো, ভাইয়া একটু অ্যাড করে দিলাম যে এই দ্রবণটার পিএইচ কি হবে, তখন আমরা কিভাবে করব? ওই যে হ্যান্ডারসন হেসেলবার্গ সমীকরণ, সেটাতে কিভাবে করব? পিওএইচ বের করা যাবে, কারণ এটা হচ্ছে ক্ষারীয় বাফার। সেটা কিভাবে? পিকেবি প্লাস লগ অফ, উপরে আমরা বলছিলাম সল্টের ঘনমাত্রা, আর যেহেতু এটা ক্ষারীয় বাফার তাই নিচে হবে বেজের ঘনমাত্রা। বাট আমাদের আমরা জানছিলাম যে পাত্র দুটার তো ঘনমাত্রা মানে আয়তনটা একই, যে দুইটা অ্যাসিড বা ক্ষারের জন্য সল্ট বা বেজের জন্য আমাদের আয়তনটা একই। আমি যদি এন অফ সল্ট বাই এন অফ বেজও লিখি, তাও সেটা একই জিনিস। দেখো এই প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমাদের জানা। কেবি প্রশ্নে দেওয়া আছে মাইনাস লগ অফ, ওই ভ্যালুটা করে দিবা। লগ অফ সল্ট আমরা বের করলাম, এন অফ সল্ট কত, এটা, আর এন অফ বেস কত, এটা। বাস করে দিলে পিওএইচ পেয়ে যাব। যে 14 থেকে পিওএইচ বিয়োগ দিয়ে দিলেই, কারণ পিএইচ আর পিওএইচ যোগ করে আসে 14, বিয়োগ দিয়ে দিলে আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসে। বাস এইভাবে মাঝে মাঝে পিএইচ বের করতে দিতে পারে। এবার চলো আমরা একটা ভিন্ন ধাঁচের কোয়েশ্চেন দেখে ফেলি। এটা হচ্ছে মানুষের রক্তের বাফার সিস্টেম। আমাদের আমাদের পুরো রক্তে আমাদের কিন্তু বাফার সিস্টেম আছে, সেখানে 3 ধরনের বাফার আছে। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রোটিন বাফার, একটা হচ্ছে আমাদের ফসফেট বাফার, বহুপদী সমাপ্তি সূচকে এগুলো দিয়ে দিতে পারে বা বলতে পারে নিচের কোনটি মানুষের দেহের বাফার সিস্টেম নয়। আর এটা হচ্ছে কার্বনেট বাফার, সরি বাইকার্বনেট বাফার। যেহেতু এখানে দেখো 3টা অপশন আছে, 9 ইজিলি কোয়েশ্চেন বানানো যাবে, 3টা দিয়ে দিবে আর একটা অন্য কিছু দিয়ে দিবে, বাইকার্বনেট বাফার। এবং এই ক্ষেত্রে আমাদের দেখো বাইকার্বনেট বাফারের একটা ম্যাথ দিয়ে দিছে, সেই বাইকার্বনেট বাফার নিয়ে আমরা ডিল করবো। দেখো কি বললো, রক্তের পিএইচ নির্ণয় করো। কিভাবে? ওই দেখো পিএইচ নির্ণয় করার জন্য বাইকার্বনেট বাফারে যারা যারা থাকে তাদের পরিমাণটা দেওয়া আছে। কি কি দেওয়া আছে? এই দেখো কার্বনিক অ্যাসিডটা আর তার অনুবন্ধী লবণ, লবণ নাই, অনুবন্ধীটা আছে। দেখো তাহলে ও কিভাবে ভাঙে, এইচ, এটা যদিও উভমুখী সাইন দেওয়া উচিত কারণ দুর্বল অ্যাসিড। তো ধরো ভাই যদি উভমুখী সিম্বলটা দেই, কার্বনিক অ্যাসিডটা ভেঙে যাবে আমাদের বাইকার্বনেট আয়ন প্লাস হচ্ছে এইচ প্লাস। তাহলে এটা যদি আমাদের অ্যাসিড হয়, এই কিন্তু আমাদের কনজুগেট বেস বা অনুবন্ধী লবণ। কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারের যে লবণটা আসে সেটা এর মাধ্যমে আসতো। তাহলে পিএইচ কিভাবে বের করে বলতো? পিকে প্লাস লগ অফ সল্ট, মানে কি অ্যাকচুয়ালি অনুবন্ধীটাই, এন অফ সল্ট বাই হচ্ছে এন অফ অ্যাসিড। এবং কোয়েশ্চেনে দেখো দুটার মোলারিটি দেওয়া আছে, আমরা কিন্তু সল্টের ঘনমাত্রা দিয়েও লিখতে পারি, আবার মোল সংখ্যা দিয়েও লিখতে পারি। এক্ষেত্রে যেহেতু মোলারিটি দেওয়া আছে তাই মোলারিটিটা নিলাম। মাইনাস লগ অফ কে কত দেওয়া, 3.98 ইন্টু 10⁻⁻7, এটা বসাবো, প্লাস লগ অফ ওই দেখো সল্টেরটা বা বাইকার্বনেটটা কত দেওয়া আছে, 0.025, ওইটা উপরে বসবে। আর অ্যাসিডেরটা দেওয়া আছে 0.002, সেটা নিচে বসে যাবে। বাস এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত পিএইচটা বের করে ফেলতে হবে। ক্লিয়ার? এবার চলো সর্বশেষে আমরা দেখে ফেলি আমাদের এই দ্রবণটায় বা এই যে রক্তের বাইকার্বনেট বাফার, সে কিভাবে পিএইচ এর পরিবর্তনকে বাধা দেয়। আচ্ছা, আমাদের রক্তের বাফারে দেখো কারা কারা এক্সিস্ট করতেছে। আমাদের এই কার্বনিক অ্যাসিড থাকতেছে, আর হচ্ছে বাইকার্বনেট থাকতেছে। সো ধরো আমরা অ্যাসিডিক কিছু একটা খাইলাম, অর্থাৎ যেখানে এইচ প্লাস অতিরিক্ত আছে, তখন কি হবে, এই এইচ প্লাস গিয়ে ওই যে বাইকার্বনেট আছে না, তার সাথে যুক্ত হবে। রক্তের বাফারে থাকা এই বাইকার্বনেটের সাথে যুক্ত হবে, হয়ে এটা কিন্তু এক্সটার্নাল এইচ প্লাসটা যুক্ত হয়ে কি করবে দেখো, আমাদের কার্বনিক অ্যাসিড তৈরি করে ফেলবে। তুমি বলবা ভাইয়া তাহলে তো কার্বনিক অ্যাসিড বেড়ে গেল। না, এই কার্বনিক অ্যাসিডটা অস্থায়ী কেন? এ পরবর্তীতে পানি এবং কার্বন ডাইঅক্সাইডে ভেঙে যাবে, এবং সেই পানি তো আমাদের বডিতে থাকতেই পারে বা যে কোনো কাজে লাগতেই পারে। এই কার্বন ডাইঅক্সাইড পরবর্তীতে আমাদের দেহ থেকে বাইরে বের হয়ে যাবে। দেখো এটাই হচ্ছে অ্যাসিডের বা এইচ প্লাসের প্রশমন। এবার চলো আমরা ক্ষারের বা OH মাইনাসের প্রশমনটা দেখে ফেলি। ধরো আমি বাইরে থেকে ক্ষারীয় কিছু যোগ করছি, মানে কি আমি ক্ষারীয় কোনো খাবার খাইছি, ধরো OH মাইনাস। তাহলে এই OH মাইনাসটা কিন্তু আমার এক্সটার্নাল। ও যে কি করবে, এই যে দেখো কার্বনিক অ্যাসিড না, এই কার্বনিক অ্যাসিড কিন্তু চাইলে বাইকার্বনেট
আর এইচ প্লাসে ডিসোসিয়েট হতে পারে বা ভেঙে যেতে পারে, ধরো উভমুখী সিম্বল দেওয়াই বেটার, ভেঙে যেতে পারে। এই যে এইচ প্লাসটা এর সাথে OH মাইনাস যুক্ত হবে, আমরা আগেও কিন্তু দেখে আসছি, এর সাথে যুক্ত হয়ে দেখো পানি তৈরি করে ফেলবে। বাস, এখন এই OH মাইনাসটা কি ছিল আমার? এক্সটার্নাল না? এভাবেই দেখো বাইরে থেকে আসা OH মাইনাসের যে প্রভাব সেটাও কিন্তু প্রশমিত হয়ে গেল। বুঝতে পারছো কিনা? পুরোপুরি ক্লিয়ার? এভাবেই কিন্তু মানুষের বডির যে বাফার সিস্টেম সেটাই ওয়ার্ক করে। তাহলে এখানে দেখো ভাইয়া তোমাদেরকে বোর্ড পরীক্ষায় আসার মতো বা বিগত বছরে যে আসছে এরকম অনেকগুলো সিকিউ করাই দিছি। এগুলো যদি তোমরা ভালো মতো প্র্যাকটিস করো এবং বাফারের কনসেপ্টটা ক্লিয়ার রাখো, তাহলে আশা করি বাফার দ্রবণ নিয়ে তোমাদের আর কারো সমস্যা হবে না। এই ক্লাসটা মূলত বোর্ড পরীক্ষাকে কেন্দ্র করেই বানানো। সো বোর্ড পরীক্ষার জন্য যারা টার্গেট নিবা, বাফার থেকে একটা সিকিউ থাকেই, তাদের বাফারের A to Z আশা করি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।